So this is grammar 4. Grammar 4. And our primary focus will be on sentence structures. Focus হবে sentence structure এর উপরে। Okay. এখন ইংরেজিতে স্পিকিং এবং রাইটিং এ মানে অ্যাজ পরীক্ষা স্পিকিং এন্ড রাইটিং এ আমাদের যে স্কোর দেওয়া হয়, মার্ক করা হয়, মার্কের একটা ক্রাইটেরিয়া হচ্ছে জিআরএ। মার্কিং এর ক্রাইটেরিয়ার মধ্যে একটা হচ্ছে জিআরএ ইন বোথ মানে স্পিকিং এন্ড রাইটিং উভয় ক্ষেত্রে এটা ইউজ করা হচ্ছে। সো জিআরএ মানে হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। Grammatical range and accuracy. Grammatical range and accuracy. এটা স্পিকিং এবং রাইটিং এর আপনার স্কোরে 25% ডিপেন্ড করে এটার উপরে, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসির উপরে। সো হোয়াট ইজ গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড হোয়াট ইজ অ্যাকুরেসি? গ্রামাটিক্যাল রেঞ্জ মানে হলো আপনি যে বাক্যটা বলেন বা লেখেন, যে বাক্যগুলো বলেন এখানে ভেরিয়েশন কিরকম আছে, different sentence structures, এটাকে বলে গ্রামাটিক্যাল রেঞ্জ। আপনি কত রকমের ভিন্ন ভিন্ন টাইপের সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করতে পারেন। if you are good at English, you will have flexibility. You will be able to use different types of sentence structures. যদি আপনি ইংরেজিতে ভালো হয়ে থাকেন, if you are not that good, your grammatical range will be predictable. আপনি খুবই সিম্পল কিছু বাক্য আপনি ইউজ করতে পারেন, এর বাইরে যেতে পারেন না। সেটা এটা এখানে এটা ইমপ্রুভমেন্ট একটা বড় জায়গা আমাদের। আর এটা হচ্ছে অ্যাকুরেসি। whatever you write, you should try to be grammatically accurate. অ্যাকুরেসির জন্য আমাদের সেন্টেন্স ফরমেশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স, বেসিক গ্রামার এগুলো নিয়ে কথা বলছিলাম আমরা। আজকে আমাদের ফোকাস হচ্ছে এখানে। ওকে ফাইন, চলো আলোচনা শুরু করি। প্রথমে দুই একটা 5 মিনিট বেসিক আলোচনা করি, তারপরে আমাদের প্ল্যান আমরা চিন্তা করবো what can we do to improve our skills. So let's talk about this. প্রথম কথা, ইংরেজিতে সেন্টেন্স স্ট্রাকচার যদি চিন্তা করি 3 ক্যাটাগরি সেন্টেন্স আছে। ছোটবেলায় পড়ছেন আপনি। একটা সিম্পল সেন্টেন্স, এটা পড়েছি আমরা ছোটবেলায়, তাই না? আমরা পড়েছি যে ওকে কমপ্লেক্স সেন্টেন্স, আমরা পড়েছি কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড যদি একটা আছে যে কমপ্লেক্স কম্পাউন্ড কম্বিনেশন আছে, একটা এরকম আছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তো এগুলো ছোটবেলায় আপনারা দেখেছেন, রাইট? এগুলো দেখেছেন যে এরকম বিভিন্ন রকমের সেন্টেন্স স্ট্রাকচার আছে। এখন আমাদের এখানে খুব ইজি ওয়েতে চিন্তা করবো আমরা, তাই না? তো সিম্পল সেন্টেন্স মানে কি? ওয়ান ক্লজ সেন্টেন্স। এটা মানে কি? আপনার এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট মানে একটা ক্লজ থাকবে এখানে। এসভিও অথবা এরকম হতে পারে, এসএসভিও হতে পারে, এসভিভিও হতে পারে। আচ্ছা, সিম্পল সেন্টেন্স। Okay, I browse the internet on my computer. আমার কম্পিউটার on my এটা সিম্পল সেন্টেন্স, ঠিক আছে? এখানে আমি হচ্ছে সাবজেক্ট, I browse internet on my computer. সিম্পল সেন্টেন্স। এখানে একটা সাবজেক্ট আছে, ভার্ব আছে, এন্ড বাকি অংশ আছে। যদি এরকম বলি যে my brother and I এটাও সিম্পল সেন্টেন্স। My brother and I browse the internet on my computer. যাই হোক, সিম্পল সেন্টেন্স। আরো কিছু সহজ উদাহরণ দেখবো, পরে আসতেছি আমরা। এখন আমাকে লোকজন বলে যে স্যার ভাইয়া আমি তো সিম্পল সেন্টেন্স বানাতে পারি, I cannot make complex sentences. লোকজন আমাদের বলে আর কি। আইএলটিএস পরীক্ষাতে স্পিকিং এবং রাইটিং এ একটা কথাই আছে যে if you are able to make more complex sentences, you are likely to get better scores. ওকে, যত বেশি কমপ্লেক্স বানাতে পারি তত আমাদের স্কোর আমরা স্কোরের ভালো স্কোর পাওয়ার সম্ভাবনা বেশি। যত বেশি কমপ্লেক্স। হোয়াট ইজ কমপ্লেক্স সেন্টেন্স? আচ্ছা, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড হচ্ছে দুইটা ক্লজ, ডাবল অংশ থাকবে, ডাবল ক্লজ এট লিস্ট। হ্যাঁ, ডাবল ক্লজ সেন্টেন্স, দুইটা অংশ থাকবে এট লিস্ট। আচ্ছা, যেমন এসভিও সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লাস সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আচ্ছা,
এগুলো শিখতে টাইম লাগে খুবই অল্প। যারা আপনার এখানে অ্যাডাল্ট লার্নার মানে অ্যাটলিস্ট এইচএসসি পাস করা, এগুলো আয়ত্ত করতে মানে একদিনে বেশি লাগে না, মানে লাইক একটা ক্লাসে বেশি দরকার মানে লাগবে আমি মনে বিশ্বাসই করি না। আই ডোন্ট বিলিভ দ্যাট, বুঝছেন? এটা ইভেন আপনি যদি স্টাডি করেন 1 ঘন্টা, আপনি কমপ্লেক্স বাক্য বানানো শুরু করবেন, আরো বেশি আরো ভালো ভালো বাক্য বানাবেন আপনি। সো কমপ্লেক্স সেন্টেন্সের মূল খেলাটা হচ্ছে মানে দুইটা যে এই ডাবল ক্লজ সেন্টেন্স বললাম, দুইটা সেন্টেন্সকে আমি কানেক্ট করব, দুইটা সেন্টেন্সে কানেক্ট করব। সেন্টেন্স কানেক্টর কারা? সেন্টেন্স কানেক্টর হলো কনজাংশন। সেন্টেন্স কানেক্টর হচ্ছে কনজাংশন, কনজাংশন। আচ্ছা, সেন্টেন্স কানেক্টর কারা? কনজাংশন। খেয়াল করেন গাইস, সেন্টেন্স কানেক্টর হচ্ছে কনজাংশন, মানে দুইটা সেন্টেন্সে শুধু তারাই কানেক্ট করতে পারে, দুইটা সেন্টেন্সকে শুধু তারাই কানেক্ট করতে পারে, অনলি দে ক্যান কানেক্ট টু সেন্টেন্সেস। কনজাংশন গুলো পারে, আর কেউ পারে না। হ্যাঁ, ঠিক আছে, খেয়াল করেন, তাহলে দুইটা সেন্টেন্সকে কানেক্ট করার ক্ষমতা আছে শুধুমাত্র কনজাংশন। অনলি কনজাংশন ক্যান ডু দ্যাট। আচ্ছা, এখানে কনজাংশন গুলার এই এই কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স এগুলোকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করি। খেয়াল করেন, একটা ক্যাটাগরি কনজাংশনকে আমরা বলি সাবঅর্ডিনেটিং কনজাংশন, পরে দেখবো, আমি তালিকা দিব আপনাদেরকে। হ্যাঁ, কিছু কনজাংশন হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। খেয়াল করেন, একটা সাবঅর্ডিনেটিং, এগুলো যদি গ্রামাটিক্যাল টার্মিনোলজি আই ডোন্ট ওয়ান্ট টু ইউজ ইন মাই আইএলটিএস ক্লাস। হ্যাঁ, সাবঅর্ডিনেটিং কনজাংশন, অর্ডি, বাট এগুলো মানে পারবেন না এরকম কিছু না। দুনিয়াতে মানুষ রকেট সায়েন্স বানায় ফেলতেছে, আমরা আইএলটিএস এ 8-9 পাবো না কেন? ইউ আর নট গেটিং 8 or 9 in IELTS only because you are not dedicated. আর একটা হচ্ছে ইউ ডোন্ট নিড 8 or 9, বুঝছেন? কেন লোকজন আইএলটিএস 8-9 পাইতেছে না? নাম্বার 1 ডেডিকেশন নাই, নাম্বার 2 দরকারও নাই, 6.5 পাইলে হয়ে গেছে, বা 7 পাইলে হয়ে গেছে। দুনিয়াতে মানুষ কত কিছু করে ফেলতেছে, আমরা আইএলটিএস ভালো স্কোর পাবো না, হইতে পারে, ইম্পসিবল। আচ্ছা, নি সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে কিছু। আচ্ছা, আর হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, যে নাম ধরে দেখেন। কনজাংশন অনেক ক্যাটাগরি আছে, আমরা সেন্টেন্স বানানোর জন্য 2 ক্যাটাগরি কনজাংশন লাগে, একটা হচ্ছে সাবঅর্ডিনেটিং আর একটা হচ্ছে কোঅর্ডিনেটিং। দেখেন, একটা সিম্পল আলোচনা করব, পরে দেখবেন সব আইডিয়া হয়ে যাবে, তারপর অন্যদিকে গেম আমরা অন্যদিকে নিয়ে যাবো। কোঅর্ডিনেটিং কনজাংশনস, খেয়াল করুন গাইস। তাহলে কনজাংশন কয় প্রকার পাইলাম? এখানে আমরা চ্যাট বক্সে লেখেন কয় প্রকারের কনজাংশন আছে, কয় প্রকার পাইলাম এই মুহূর্তে। বলেন কয় প্রকারে পাইলাম? 2 প্রকার, তাই না? সাবঅর্ডিনেটিং আর কোঅর্ডিনেটিং কনজাংশন। ওকে, খেলাটা দেখেন। হ্যাঁ, আচ্ছা, একটু এটা কি হলো এখানে, জাস্ট গিভ মি ওয়ান সেকেন্ড। এখন কি হচ্ছে, এই যে 2 ক্যাটাগরি কনজাংশন পাইছি আমরা, তা আমাদের মূল খেলা তো সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করতেছি। আমরা আলোচনা করবো হাউ টু বিকাম এ গুড রাইটার ইন এ শর্ট স্প্যান অফ টাইম। আপনি কিভাবে ভালো রাইটার হবেন ছোট্ট অল্প সময়ের মধ্যে। হোয়াট ইজ দ্য ওয়ে আউট? সাবঅর্ডিনেটিং এন্ড কোঅর্ডিনেটিং কনজাংশন, 2 ক্যাটাগরি কনজাংশন। খেয়াল করেন, সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলা? কয়টা এক্সাম্পল দিই। when, while, since, as, because, before, after, although। খেয়াল করেন, though, whereas, if। আচ্ছা, আবার চলে গেল কেন? দেখেন, সাবঅর্ডিনেটিং কনজাংশন আলোচনা করছিলাম যে when, হ্যাঁ, while, whereas, তাই না? বিফোর হতে পারে, আফটার হতে পারে, আফটার, as long as soon as, until, unless, since, as, because, if। আচ্ছা, although,
তো আচ্ছা, এগুলো নাম হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। আরো আছে, উদাহরণ আছে, আমি কয়েকটা দেখছি এখানে। কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো? এক্সাম্পল, এদিকে এক কথা বলে ফ্যান বয়েজ, ফ্যান বয়েজ বলে এক কথায়, যেমন ফর, এন্ড, নর, বাট, অর, ইয়েট। খেয়াল করুন, ইয়েট আর সো। এই যে দেখেন কনজাংশন দুই ক্যাটাগরি। ফ্যান বয়েজ হচ্ছে কোঅর্ডিনেটিং, ফ্যান বয়েজ একসাথে বলে, আর সাবঅর্ডিনেটিং হচ্ছে এগুলা। আমরা কথা বলছিলাম কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড বাক্য নিয়ে। আচ্ছা, কমপ্লেক্স বাক্য দুইটা ক্লজ থাকবে, ডাবল ক্লজ সেন্টেন্স। কম্পাউন্ডও দুইটা ক্লজ থাকবে, ডাবল ক্লজ সেন্টেন্স। খেলা কোন জায়গায়? খেলা হইল কমপ্লেক্স বাক্যে আমরা যে কনজাংশন ইউজ করি দুইটা বাক্যরে কানেক্ট করার জন্য, আমি সাবজেক্ট বার অবজেক্ট দিলাম, মাঝখানে একটা সাবঅর্ডিনেটিং ফাংশন, পরে আমি আরেকটা সাবজেক্ট বার অবজেক্ট দিব। হি ওয়ান্টস টু গো অ্যাব্রড, সে বিদেশে যেতে চায়। হি ওয়ান্টস টু গো অ্যাব্রড, বিদেশে যেতে চায়, বিকজ হি ইজ কি, ওকে, বিকজ হি ওয়ান্টস টু get settled in a first world country. He wants to go abroad. সে বিদেশে যেতে চায়, কারণটা কি? কারণ হচ্ছে তার দেশ ভালো লাগে না। এই যে he wants to go abroad because he wants to get settled in a first world country. আচ্ছা, তো এই দুইটা বাক্য করে আমি বিকজ দিয়ে কানেক্ট করে দিছি, সো ইট ইজ আ কমপ্লেক্স সেন্টেন্স। যখন আপনি সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে কানেক্ট করবেন, এইটা হইলো কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ, এখন আপনি যদি দুইটা বাক্য করে কানেক্ট করেন কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়া, তাহলে হবে কম্পাউন্ড বাক্য। এই হলো গল্প। যেমন হি ইজ এ গুড ম্যান, হি ইজ এ গুড ম্যান, বাট হিজ ফাদার ইজ ডিসঅনেস্ট। আমি দুইটা বাক্য করে কানেক্ট করলাম, হি ইজ এ গুড ম্যান, হিজ ফাদার ইজ ডিসঅনেস্ট, মাঝখানে বাট দিয়ে কানেক্ট করলাম। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে ফ্যান বয়েজ, মানে হলো কোঅর্ডিনেটিং কনজাংশন, আর কমপ্লেক্স সেন্টেন্সে থাকবে হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। আচ্ছা, আর সিম্পল তো সিম্পল সেন্টেন্স। এই হলো সেন্টেন্স স্ট্রাকচার গুলো, একটা সামারি বললাম আপনাদেরকে। তার মানে কেউ এটা যদি খেয়াল করেন, শর্টকাট মেথডে চিন্তা করেন, তার মানে আপনি যদি সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলোর ব্যবহার জানেন, ফর এক্সাম্পল, তাহলে দুনিয়াতে যত রকম কমপ্লেক্স বাক্য আছে আপনি বানাইতে পারবেন। আপনি শুধু তখন কি লাগবে বলেন তো? গত ক্লাসে আলোচনায় শুধু লাগবে সেন্স অফ লজিক। কি লাগবে বলেন তো? এই কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড বাক্য বানাইতে গেলে আমাদের কি লাগে? সেন্স অফ লজিক লাগে। উই নিড সেন্স অফ লজিক, আর কিছু না। সেন্স অফ লজিক, লজিকে মিলাই দিতে হয় দুইটা বাক্যের মধ্যে। সে বিদেশে যেতে চায় কারণ হি ওয়ান্টস টু গেট সেটেলড ইন এ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। এই সেন্স অফ লজিক আর হলো ধরেন কিছু কমন সাব কনজাংশন জানলেন আপনি, তা আপনি কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড বাক্যের মাস্টার হয়ে যাবেন। একদিন টাইম লাগবে, এক সপ্তাহ লাগবে যদি আপনি স্টাডি করেন আমাদের এখানে। ওকে, তার মানে আই ক্যান মেক ইউ গুড অ্যাট ইংলিশ স্ট্রাকচারস ইন নো টাইম, যদি আপনার ইচ্ছা থাকে, তাই না? এগুলো কোনো ব্যাপারই না। তো সামারিটা বললাম এখানে। এখন আমার যখন লোকজন বলে যে ভাইয়া বা স্যার আমি তো সিম্পল বাক্য বানাতে পারি, কমপ্লেক্স বানাতে পারি না, তখন ব্যাপারটা আমার কাছে হাস্যকর মনে হয়। কারণ যে সিম্পল বানাতে পারে, যে এসভিও জানে, যে আমাদের ম্যাজিক স্ট্রাকচার জানে, তাই না? ম্যাজিক স্ট্রাকচার আছে না আমাদের, ম্যাজিক স্ট্রাকচার আর কোয়েশ্চেন স্ট্রাকচার যারা জানে, তাদের জন্য এগুলো কোনো ব্যাপার, ওয়ান টুর ব্যাপার। ঠিক আছে, এখন যেহেতু আইএলটিএস পরীক্ষাতে আপনাকে নিজে বাক্য বানাইতে হবে, সো এখানে একটু কাহিনী আছে, একটু বলবো এখানে। We'll talk about that. So no tension, টেনশনে কিছু নাই। Have no fear, Rimon Moral is here. No tension. ঠিক আছে, ওকে ফাইন। এখন আমি আজকে ক্লাসে আপনাদেরকে একদম কি বলে সুপার কি বলে
আমি আপনাদেরকে সুপার কমপ্লেক্স মানে C2 লেভেল পর্যন্ত বাক্য দেখাবো আজকে, যদি গড বাঁচায় রাখে। হ্যাঁ, চলুন আমি আমি এখন এগুলার সিম্পল কয়েকটা উদাহরণ দিব, দিয়ে আমাদের থট প্যাটার্নে মুভ করবো যে what can we do to become good at English speaking and writing, কিভাবে আগাতে পারি আমরা এখানে। বাট আমরা এখানে যেহেতু শর্টকাট ওয়েতে আগাচ্ছি, সো টেনশনের কিছু নাই, কোনো প্রবলেম নাই এখানে। তাহলে এই 3 ক্যাটাগরি সেন্টেন্স সামারি দেখলাম, যে এই সিম্পল সেন্টেন্স, তারপর কমপ্লেক্স আর কম্পাউন্ড। কমপ্লেক্স কম্পাউন্ডের আসলে বেসিক ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে কোন ক্যাটাগরির কনজাংশন ইউজ করছি আমরা এখানে, তাই না? কোন ক্যাটাগরি কনজাংশন ইউজ করছি, এরকম। তো চলে সামনে আগাই, লেটস সি। এখন গাইজ আমরা একটু এখানে দেখি কয়টা জিনিস। সিম্পল সেন্টেন্স, আই গো টু স্কুল, সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট, হি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং, সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট আছে, দে আর প্লেইং ফুটবল, খুব ইজি সিম্পল সেন্টেন্স, তাই না? সাবজেক্ট ভার্ব এন্ড হচ্ছে অবজেক্ট, হ্যাঁ, সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্টও বলতে পারি আমরা। ফাইন, এগুলো এগুলো আমরা এগুলো মাঝে মাঝে দরকার আছে, কারণ ইফ ইউ আর নট এবল টু মেক সিম্পল সেন্টেন্সেস ইউ ওন্ট বি এবল টু মেক কমপ্লেক্স অর কম্পাউন্ড সেন্টেন্সেস, তাই না? সিম্পল বানাইতে না পারলে তো আমি কমপ্লেক্স কম্পাউন্ড বানাইতে পারবো না। আমি একটা সিম্পল বাক্য বানায়া সাবঅর্ডিনেট কনজাংশন ইউজ করে আরেকটা সিম্পল বাক্য দিব, তাহলে তো কমপ্লেক্স হয়ে যাবে। হ্যাঁ, I go to school every day because I want to get the highest marks, এরকম। আচ্ছা, এনিওয়ে, যেটা বলেছিলাম, দেখেন একটা ক্লজ মানে সাবজেক্ট বা অবজেক্ট, মাঝখানে কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে দিলে হয়ে যাবে কম্পাউন্ড বাক্য। এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো ছিল ফ্যান বয়েস, তাই না? ফ্যান বয়েস, আমি সিনেমা দেখতে যাই, আই দেখতে চাই, আই ওয়ান্ট টু ওয়াচ এ সিনেমা বাট আই ডোন্ট হ্যাভ টাইম, সময় নেই। হি ইজ গুড এট স্টাডিজ, সে পড়ালেখায় ভালো, and he is also good at sports. You will study or you will fail. আচ্ছা, এই সাবঅর্ডিনেটিং কনজাংশন মানে কোঅর্ডিনেটিং কনজাংশন মাঝখানে ইউজ করলে তার আগে আমরা একটা এখানে উই পুট আ কমা হিয়ার, উই পুট আ কমা বিফোর দিস সাবঅর্ডিনেটিং সরি কোঅর্ডিনেটিং কনজাংশন, কমা দিতে হয় মাঝখানে। এনিওয়ে, আগে দিয়ে থাকি আমরা। এন্ড সাবঅর্ডিনেটিং কনজাংশন যেগুলো আছে, ওয়ান্স अगेन একটা মেইন ক্লজ, একটা সাবঅর্ডিনেটিং ক্লজ থাকবে। মেইন ক্লজ এটা ওই যে আমাকে প্রশ্ন করছিলেন, এটা ছোটবেলায় স্যাররা পড়াইছে, ডিপেন্ডেন্ট ক্লজ এন্ড ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সাবঅর্ডিনেট মানে হলো আপনার অধীনে আছে আর কি, এটা পড়ানো হয়েছে। এনিওয়ে, তাহলে এখন তো আমি এই যে বিকজ সিন্স যেটা কিছু আগে বললাম, সেন্টেন্স 1 মাঝখানে এটা সাবঅর্ডিনেটিং কনজাংশন দিব। সেন্টেন্স 2, আমি স্কুলে যাই যখন বৃষ্টি হয়, I go to school when it rains, মানে জাস্ট সিম্পল উদাহরণ আর কি। He has succeeded because he worked hard, সে সফল হয়েছে বিকজ সে হার্ড ওয়ার্ক করেছে। ওকে, এনিওয়ে, এখন গাইস, এখন আমরা একটা এই মুহূর্তে কাজ করব, আপনাদেরকে একটা আইএলটিএস রাইটিং টাস্ক 2 পড়তে বলবো। পড়ার পরে আপনারা চিন্তা করবেন এখানে কি ব্যাপার, কেন এই টাস্ক 2টা একটা স্পেশাল টাস্ক 2। 5 মিনিট 2 মিনিট লাগবে পড়তে, 2-3 মিনিট পরে আমাদের একটা আলোচনা অন্যদিকে মুভ করবো। আচ্ছা, আগে দিয়ে থাকি আমরা, চলেন। Let us read a sample answer. একটা স্যাম্পল আনসার পড়তে চাই আমি। ওকে, স্যাম্পল আছে আমি স্ক্রিনে নিয়ে আসতেছি, এটা জাস্ট একটু আপনারা পড়বেন আর কি। সবই কিন্তু ক্লাসের মানে পার্ট অফ আওয়ার স্টাডি, আমি পড়ালেখা করছি এখানে, উই আর ট্রাইং টু স্টাডি। কি হচ্ছে এখানে, আর রেকর্ড ক্লাসগুলো কি আপনারা দেখতে পাচ্ছেন ঠিকঠাক মতে? ইয়েস,
ওকে গাইস, এখানে একটা কি আছে, কোয়েশ্চেন আছে, you can see. কোয়েশ্চেন হচ্ছে যে some people believe that technology has made our lives easier. কিছু লোক বলে টেকনোলজি আমাদের জীবন সহজ বানায় দিয়েছে, while others argue that, অন্যরা আর্গিউ করছে যে it has made life more complicated, জীবনকে জটিল বানায় দিচ্ছে। Discuss both views and give your own opinion. যাই হোক, এগুলো নিয়ে আমাদের পরে তো আছে, ক্লাস আছে। এখানে একটা স্যাম্পল অ্যান্সার আমি নিয়ে আসছি। হ্যাঁ, এটা কিন্তু আমি ফন্টটা ছোট করে দেই। ওকে, স্যাম্পলটা আপনারা একটু পড়বেন, আপনি কিন্তু নিজেরা চাইলে জুম করতে পারেন, মানে একটু বড় করা যাবে। এটার স্যাম্পল আনসার একবার একটু পড়বেন আপনারা, হ্যাঁ, একবার পড়বেন, ট্রাই করেন, নিজে বড় করতে পারবেন কিন্তু একবার পড়েন, পড়ে আমাকে চ্যাট বক্সে ডান বলেন। হ্যাঁ, একবার পড়ে চ্যাট বক্সে ডান বলেন। এনিওয়ে, আমরা একটা স্যাম্পল আনসার পড়লাম। তো এই স্যাম্পল আনসারটা আমরা পড়লাম, কেমন লাগলো আপনাদের কাছে স্যাম্পলটা একটা? অলরাইট, হাউ ডু মার্ক দিস পার্টিকুলার স্যাম্পল আনসার? কত দিবেন তারে, এই স্যাম্পল আনসার ওয়ালারে? ওকে, এই স্যাম্পল আনসার ওয়ালা জিআর এতে পাবে 9, মানে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি 9 পাবে, জিআর এতে 9। বাকিগুলাতে কোশ্চেন, বাট জিআর এতে 9, জিআর এতে 9, অথবা আছে 8.5 করতে পারেন আপনি, ইউ ক্যান সে। এখন ঘটনা হলো, যেটা আপনাদের বলতে চাই এই মুহূর্তে, is it possible to raise your English skills from 6.5 to 7.5 in 2 months? Writing skill, is it possible? নর্মাল ওয়েতে
if you study in a normal way, is it possible for you to take your skill level from, say 6 to 7.5? সম্ভব কি? মানে রিয়ালিটি কি? আপনাকে বাস্তবতা জানতে হবে। You have to know the reality, তারপরে আপনি অন্য কিছু চিন্তা করবেন। তাই না? What is the reality? হুম। আপনি কি এখন চিটাগাং যাইতে পারবেন দৌড়ে 2 ঘন্টার মধ্যে? Can you go to Chittagong in 2 hours? But if you can manage a helicopter, তাইলে? If you can manage a helicopter, তাহলে কি পসিবল 2 ঘন্টায় যাওয়া চিটাগাং? আচ্ছা। ওকে। এখন দেখেন এইটা why this is a special স্যাম্পল আনসার। এখানে প্রথম কথা হচ্ছে দেখেন যে এই যে given that একটা স্ট্রাকচার এখানে আছে, যে fact that এখানে আছে। আচ্ছা when, if, এখানে rather than ইউজ করা হয়েছে, এগুলো সব কমপ্লিকেটেড সুপার কমপ্লেক্স সেন্টেন্সেস এগুলো, বা C2 লেভেলের বাক্য, C2 সেন্টেন্স এগুলো। These are C2 মানে হাইয়েস্ট লেভেলের বাক্য। আচ্ছা, নট অনলি বাট অলসো, তারপর হচ্ছে যে দে ডাবল কম্পারেটিভ, তারপর ইনভার্সন, দেন কিছু ডিফারেন্ট স্ট্রাকচার রিগার্ডলেস অফ, ভোকাবুলারি স্ট্রং ভোকাবুলারি আছে এখানে, ওয়াইল যদিও স্ট্রাকচার। ওকে, এনিওয়ে, সো গ্রামাটিক্যালি এটা খুব হাই, গ্রামাটিক্যালি ইটস এ ভেরি হাই স্ট্যান্ডার্ড এপিসোড, ভেরি হাই স্ট্যান্ডার্ড রাইটিং। হ্যাঁ, গ্রামাটিক্যালি সমস্যা। এখন কথা হচ্ছে আমি যেটা প্রশ্ন করছিলাম আপনাদেরকে, ইজ ইট পসিবল টু রিচ ব্যান্ড 7 ফ্রম ব্যান্ড 6 ইন 2 months? আনসার ইজ নো। দি আনসার ইজ নো। ইন 2 years? আনসার ইজ নো। বুঝছেন? আমি তো ইংরেজি ছাত্র, আমি ইংলিশ ডিপার্টমেন্ট অনেক স্টুডেন্ট দেখছি, সারা জীবন ইংরেজি পড়ছে, 5 বছর 7 বছর অনার্স মাস্টার্স, রাইটিং এ 7 তুলতে যা খবর হয়ে যেতেছে। তাহলে কি এখন কি, তাহলে আমি আপনাদের কোর্সে কেন 7 তোলাবো আপনাদের দেয়া? হোয়াট ইজ দ্য ওয়ে আউট? এখন আমার এখানে থিওরি আছে। আমার থিওরি হচ্ছে, একটা হচ্ছে অটোমেটিক রাইটিং, অটোমেটিক রাইটিং। আপনি চিন্তা করছেন না ভালো রাইটার হয়ে যাইতেছেন, মানে আপনি মানে ফার্স্ট হ্যান্ডে, মানে ফার্স্ট অ্যাটেম্পটে ভালো রাইটিং, অটোমেটিক রাইটিং। মানে আপনি লিখলেই ব্যান্ড 7 হয়ে যায়, আপনি লিখলেই ব্যান্ড 8 হয়ে যায়, অটোমেটিক রাইটিং। তো এখন আমি এই কথা এরকম, ইট ইজ নট পসিবল টু বিকাম a band 8 or band 7.5 or even band 7 writer in 1 month or 2 months or 3 months if you focus on automatic writing. মানে আপনি লিখতে গেলেই লেখা এরকম হয়ে যায়, এটা সম্ভব না, পারবেন না বলে আগে বলে রাখি, এটা ফ্রম এক্সপিরিয়েন্স। বাংলাদেশে নোবডি কন্ডাক্টেড মোর আইএস ক্লাসেস দেন রিমন মোরল ইন বাংলাদেশ। বাংলাদেশে 20 কোটি লোকের মধ্যে কেউ রিমন মোরল থেকে বেশি আইএস ক্লাস নেয় নাই। আপনি খেয়াল করেন, বাংলাদেশে 20 কোটি লোক না, রিমন মোরল থেকে বেশি আইএস এর ক্লাস কেউ নেয় না, কেউ নাই। আমার থেকে বেশি সময় ধরে অনেকে আছে ফিল্ডে আছে, কিছু বড় ভাই আছে যারা আরো বেশি সময় ধরে ফিল্ডে আছে, বাট দে ডিডন্ট কন্ডাক্ট ক্লাসেস। বুঝছেন? আচ্ছা, মানে অটোমেটিকলি আপনি মানে ফোকাস দিতেছেন যে আপনি লিখবো আর 7 হয়ে যাবে, এটা হবে না। তাহলে কি, আমাদের একটা কথা আছে, সেটা হচ্ছে এটাকে আমরা নাম দিয়েছি সেকেন্ড থট টেকনিক। কি? সেকেন্ড থট টেকনিক, কথা খেয়াল করি, সেকেন্ড থট টেকনিক। মানে আপনার ফার্স্ট থট হচ্ছে 6.6 এর মতো লেখা, সেকেন্ড থট হবে গ্রামাটিক্যাল রেঞ্জে 7.5 8 9 পর্যন্ত লেখা, 9 পর্যন্ত লেখা। অর্থাৎ ম্যাক্সিমাম পিপল ফার্স্ট থটে যে আইডিয়াটা আসে, ফার্স্ট থট, এটা মেবি আপনি 6 এর মতো করে লিখতে পারেন। ফার্স্ট থট আপনি 6 এর মতো করে লেখেন, ফার্স্ট থট খেয়াল করেন। ফার্স্ট থট, প্রথম মাথায় চিন্তাটা আসছে, বাক্যটা আসছে, এটা 6। সেকেন্ড থট টেকনিকে এটাকে আমরা নিয়ে যাবো 7.5 বা 7 অ্যাবাভ, 7.5 থেকে 9 নিয়ে যাবো।
তাহলে সেকেন্ড থট টেকনিক অ্যাপ্লাই করতে পারলে তাহলে আপনি এখন ওই যে টাইম যে 5 বছর পেলাম এটা নামায় নিয়ে আসবো আমরা 1 মাস, ইভেন 15 দিন, 15 days। তাহলে এখন ইট ইজ পসিবল টু বিকাম এ গুড রাইটার উইদিন ইভেন 1 month ইফ ইউ আন্ডারস্ট্যান্ড সেকেন্ড থট টেকনিক। চলুন একটু আগে সামনে আগে। ফার্স্ট থটে এটা ইট ইজ অ্যাবসলিউটলি ডিফিকাল্ট। অ্যাবসলিউটলি ডিফিকাল্ট বলতে আসলে ডিফিকাল্ট হবে না, এটা কিছু মানে আপনি মানে চেষ্টা করতে পারেন, এটা হবে না, কারণ হিউম্যান ব্রেন তো তার একটা লিমিটেশন আছে। ইট হ্যাজ ইটস ওন লিমিটেশন। ফার্স্ট থটে আপনি অলরেডি 6 এর মতো করে লিখবেন, এবং কারণ এটা হ্যাবিট হয়ে গেছে আপনার। তাহলে এখন করণীয়টা কি? করণীয় হলো একটা সিম্পল একটা জিনিস বলি আপনাদের। করণীয় হলো যেটা রিমন আছে, আমরা বলি যে ভাই আপনাকে রাইটিং ইঞ্জিনিয়ার হইতে হবে। আমাদের রাইটিং ইঞ্জিনিয়ারিং করবো আমরা। হ্যাঁ, হোয়াট ইজ রাইটিং ইঞ্জিনিয়ারিং? আচ্ছা, রাইটিং ইঞ্জিনিয়ারিং হলো যে আপনার যখন একটা বাক্য সেন্টেন্স ইঞ্জিনিয়ারিং করতে হবে আর কি। একটা সেন্টেন্স চিন্তা করতে খুবই সিম্পল বাক্য মাথায় আসছে আপনার, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই, নো প্রবলেম দ্যাট। আপনার খুবই সিম্পল একটা বাক্য আপনার মাথায় আসছে, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। এটাকে আমরা কি বানাবো? এটাকে আমরা সুপার কমপ্লেক্স বানাবো। এই হচ্ছে আমাদের এই খেলাটা আমাদের খেলতে, উই হ্যাভ টু প্লে দিস গেম। তাহলে এখন ইনিশিয়ালি আপনি যদি ইঞ্জিনিয়ারিংটা করতে চান, এর জন্য আপনার কিছু টেকনিক্যাল নলেজ দরকার। সেটা কোন ব্যাপারে? ওই যে সাবঅর্ডিনেটিং কনজাংশন এবং কমপ্লেক্স বাক্য। মানে আপনার হাতে আপনার রিসোর্সে ধরেন 20-25টা বা 20-30টা সেন্টেন্স আপনার রিসোর্সে থাকতে হবে, যেগুলো সম্পর্কে আপনার খুব ভালো ধারণা আছে। হ্যাঁ, যাতে করে আপনার মাথায় একটা সিম্পল আইডিয়া আসছে, সিম্পল বাক্য আসবে। এটা ম্যাক্সিমাম লোক এভাবে আসে, কিছু করার নেই। আপনার সিম্পল একটা আইডিয়া মাথায় আসছে, এখন এটা ফার্স্ট থটে আসছে। সেকেন্ড থটে আমরা এটাকে ইঞ্জিনিয়ারিং করবো। ইঞ্জিনিয়ারিং কইরা আমাদের মতো করে একটা সুপার অ্যাডভান্স স্ট্রাকচার বা অ্যাডভান্স স্ট্রাকচারে অথবা কমপ্লেক্স সেন্টেন্স আমরা লিখবো। সো ইঞ্জিনিয়ারিং করার পরে এটাকে আমরা একটা বেটার স্ট্রাকচার অথবা অ্যাডভান্স স্ট্রাকচার ওই একই আইডিয়াকে আমরা এক্সপ্রেস করব। এটা হচ্ছে আমাদের এই রাইটিং এর সেন্টেন্স ইঞ্জিনিয়ারিং করা, এটাকে বলা হয় সেকেন্ড থট টেকনিক। এখন সেখানে কিছু কমন, কিছু আনকমন, বিভিন্ন রকম স্ট্রাকচার নিয়ে আপনি কাজ করবেন, যেটা আমি আমাদের কোর্সে কাজ করে থাকি। যেমন ইফ দিয়ে বাক্য আপনারা সবাই বানাতে পারেন। স্পিকিং রাইটিং এ আমরা এগুলো প্রচুর ইউজ করি। সো এটা হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং করার জন্য একটা কমন স্ট্রাকচার মাথায় থাকবে যে ওকে, ইফ আই ওয়ান্ট টু সে সামথিং আই মাইট ইউজ হাইপোথেটিক্যাল আইডিয়া এন্ড ইউজ ইফ দিয়ে আমরা এরকম দেখা যাবে যে রাইটিং এ যদি চিন্তা করি 2টা বাক্য লিখবো রাইটিং এ, স্পিকিং এ সুযোগ পাইলে হয়তো ইফ দিয়ে আমি একটা সিচুয়েশন এক্সপ্লেন করব। আচ্ছা, ওয়েন খুবই কমন বাক্য, এখানে 1 বা 2টা বাক্য লিখতে পারি ওয়েন দিয়ে। তো এগুলো তো কমপ্লেক্স বাক্যই, তাই না? সিন্স এস বিকজ দিয়ে আমি এরকম বাক্য লিখবো 1-2টা বা বলবো। নট অনলি বাট অলসো 1-2টা বাক্য থাকবে। গিভেন দ্যাট এটা এখানে সুপার কমপ্লেক্স স্ট্রাকচার, প্রোভাইডেড দ্যাট আমরা কোনো বাক্য বানাবো খুব সিম্পল, মানে এরকম রিজনকে সামনে আই না, 2+ ভার্বকে আগে নিয়ে আসবো। সবগুলো এক্সাম্পল, প্রত্যেকটার আলাদা এক্সাম্পল আছে, বিস্তারিত আলোচনা আছে আমাদের ক্লাসে। বাই প্লাস জিরান দিয়ে আমরা বাক্য বানানোর চেষ্টা করবো 1-2টা। শুধু জিরান ইউজ করবো একবার, হয়তো হতে পারে এরকম। অবশ্যই রিলেটিভ প্রোনাউন গুলো আমাদের খুবই ফ্রেন্ড, এটা আমাদের হেল্প করে। রিলেটিভ প্রোনাউন্স আর আওয়ার ফ্রেন্ডস, এটা আমাদেরকে হেল্প করে একটা বাক্যের কিছু এক্সট্রা কথা অ্যাড করার জন্য। এন্ড দেন ফ্যান বয়েজ 1-2টা কম্পাউন্ড বাক্য। কম্পাউন্ড বাক্যগুলো লাগে মূলত স্পিকিং এ। রাইটিং এ আমরা কম্পাউন্ড বাক্য বেশি ইউজ করি না, মেবি 1টা বা 2টা, মেবি উই মাইট নট ইউজ এনি কম্পাউন্ড সেন্টেন্স। আমি এই যে কোথায় যেন এক বিদেশি রাইটার ইউটিউবার ভালো খুব বিখ্যাত, সে বললো যে রাইটিং এ কম্পাউন্ড বাক্য ইউজ করতে হবে, বাট রং। রাইটিং এ কম্পাউন্ড বাক্য ইউজ করি না, রাইটিং এ আমরা মূলত কমপ্লেক্স বাক্য ইউজ করি। স্পিকিং এ কম্পাউন্ড বাক্য বেশি ইউজ করি, রাইটিং হয়তো 1-2টা মেবি। তাছাড়া কিছু আপনার কিছু স্ট্রাকচার থাকবে আপনার নিজের, যেমন ধরেন রিগার্ডলেস অফ, ইররেসপেক্টিভ অফ, এই ধরনের ওয়ার্ডগুলো ইউজ করে 2-1টা বাক্য লেখা। ওয়েদার আর নট একটা স্ট্রাকচার। আপনি বাক্য বানাবেন স্পিকিং এ, ওয়ার্ড দিয়ে বাক্য বানানো। হ্যাঁ, ওয়ার্ড দিয়ে স্পিকিং এ নেটিভরা প্রচুর বাক্য বানায়, তাই না? হোয়াট আই লাইক মোস্ট অ্যাবাউট আওয়ার কান্ট্রি ইজ দ্যাট, তাই না?
আমি যে বিষয়টা আমাদের দেশের যে বিষয়টা আমার সবচেয়ে ভালো লাগে, what I like most about my country, about our country is that what দিয়ে বাক্য বানাইছেন আপনি, এরকম what দিয়ে বাক্য বানানো। তারপরে কি আছে, যে those who, এরকম কিছু বাক্য হতে পারে। the fact that, সুপার কমপ্লেক্স স্ট্রাকচার, ইনভার্সন, সুপার কমপ্লেক্স, C2 লেভেলের বাক্য এগুলো। C2 মানে হলো ইংরেজিতে হাইয়েস্ট, এদের উপর কোনো বাক্য নাই। আপনি অক্সফোর্ড ইউনিভার্সিটি যে যদি সেন্টেন্স স্ট্রাকচার পড়েন, এগুলোই চলে আসবে। ইনভার্সন, হ্যাঁ, এরকম ডাবল কম্পারেটিভ, আর যেগুলো কন্ট্রাস্ট, ওয়াইল, অলদো, এগুলো তো আছেই। এগুলো বাইরেও আছে আমরা জানি, বাট আপনার একটা মিনিমাম একটা ফাউন্ডেশন থাকবে। সো আমাদের এই 20টা স্ট্রাকচার যদি আপনি জানেন, তাহলে আপনার একটা ফাউন্ডেশন ক্রিয়েট হয়ে যাবে। আপনি সেন্টেন্স ইঞ্জিনিয়ারিং করতে পারবেন। একটা সিম্পল বাক্য আসছে, আপনি এটাকে অন্য কোনো সেন্টেন্স এটাকে এক্সপ্রেস করা ট্রাই করবেন। বটম লাইন হচ্ছে, মনে রাখবেন বটম লাইনটা কি। দ্য বটম লাইন মানে মূল কথাটা হলো যে, ইফ ইউ ওয়ান্ট টু বি গুড এট রাইটিং, ফর এক্সাম্পল, তাহলে যারা সাফার করতেছে এই মুহূর্তে, তাদের অবশ্যই সিম্পল স্পেলিং মিস্টেক হয়েছে, অবশ্যই কি করতে হবে, তাদের ওই সেন্টেন্স ইঞ্জিনিয়ারিং করতে হবে। মানে সেকেন্ড থটে যাইতে হবে। ফার্স্ট থটে সিম্পল একটা আইডিয়া আসছে, সেকেন্ড থটে মাচ মোর পলিশড অ্যান্ড বেটার সেন্টেন্স স্ট্রাকচারস, বেটার এক্সপ্রেশন। হ্যাঁ, এইভাবে আপনি এটাকে অনেকে আমি নাম দিয়েছিলাম ম্যানুয়ালি কাজ করার কি। এভাবে কাজ করলে আপনার সম্ভাবনা আছে আপনি শর্ট টাইমে ডেভেলপ করে ফেলতে পারবেন। আরেকটা কথা বলি, এটা স্যার আপনার কোনো ওয়েও নাই, মানে ইউ হ্যাভ নো আদার ওয়েজ। এটা ছাড়া আপনার কোনো ওয়েই নাই, আর কোনো ওয়ে নেই আপনার। আপনি বেটার বানাতে চান, দেয়ার ইজ নো আদার ওয়ে, দেয়ার ইজ নো আদার ওয়ে। এখন আর কোনো ওয়ে নেই আপনার, আপনি চেষ্টা করলে লাভ নেই তো, ইট ইজ দি অনলি ওয়ে। এখন আপনি যদি 5 বছর টাইম দেন, সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, 2000 1500 বই পড়ছেন, 5 বছর 1000 বই পড়ছেন, এদের ওখান থেকেও, বাই দ্য লেট মি টেল ইউ ওয়ান থিং, ইংরেজিতে ভালো করার জন্য বলা হয় যে আপনি যখন একটা ইংলিশ বই পড়বেন, যেমন ভালো রাইটারদের বই পড়ছেন, ওদের স্ট্রাকচারটা কপি করে আপনাকে লিখতে হবে, ওদের স্ট্রাকচার কপি করা, তাই না? তো এই কাজটা করতে গেলেও তো আপনাকে স্ট্রাকচারটা নিতে হবে, নিয়ে ওই কপি করে সেন্টেন্স ইঞ্জিনিয়ারিং করতে হবে, গ্রাজুয়ালি আপনাকে শিখতে হবে, রাইট? সো ওই হচ্ছে একটাই, দেয়ার ইজ অনলি ওয়ান ওয়ে। যাই হোক, চলে সামনে আগে। এখন আমরা নেক্সট স্টেপ হচ্ছে, এখন আমরা স্কিল ডেভেলপ করি, এগুলো নিয়ে ওয়ার্ক করা, একটা ফাউন্ডেশন ক্রিয়েট করে ফেলা। তারপর আর যেহেতু এগুলো ওয়ার্ক করতে গেলে বটম লাইন, বিহাইন্ড দ্য সিন, দুইটা জিনিস থাকতে হবে আপনার, বা দু একটা জিনিস। একটা হচ্ছে ওই সেন্টেন্সের ফরমেশন, এসভিও যেগুলো আছে, কন্টেন্ট। আচ্ছা, আর আগে জানা থাকতে হবে সেন্স অফ লজিক, আর বেসিক টেন্স যেগুলো আছে, এগুলো আমরা আগে আলোচনা করে আসছি, মানে এগুলো নতুন কিছু না আসলে, তাই না? আর এই কনজাংশন গুলোর ব্যবহার ক্ষেত্রে চিন্তা কেমনে করতে হয়, এটা ম্যাটার অফ হাফ এন আওয়ার। হাফ এন আওয়ারে সব বলা যাবে না, কারণ কিছু সুপার অ্যাডভান্স স্ট্রাকচার আছে। ম্যাটার অফ হাফ এন আওয়ার, 1 আওয়ার, ম্যাটার অফ 1 ক্লাস, ইট ইজ এ ম্যাটার অফ 1 ক্লাস, দেন আপনি এগুলো পারবেন। তো বাইরে আরেকটা কথা বলে রাখি, এটা বলা হয় না আপনাদের আগে, যে হাউ টু রিটেন ইউর ইনফরমেশন, হাউ টু রিটেন ইউর মেমোরি, মানে মেমোরি ধরে রাখবেন কেমনে। স্টাডি করার ক্ষেত্রে একটা কমন প্রবলেম হয়েছে, ইউ স্টাডি সামথিং টুডে, ইউ ফরগেট ইট টুমরো, তাই না? ইউ স্টাডি সামথিং টুডে, ইউ ফরগেট ইট টুমরো, আগামীকাল ভুলে গেছেন। তো গবেষণায় বলা হয়েছে যে স্টাডি করার নিয়ম হইল, আপনারা জানেন হয়তো, ইউ শুড নো, যে এটাকে বলা হয় অ্যাক্টিভ রিকলিং টেকনিক। হ্যাঁ, যে আপনি পড়ালেখা করেন, বিশেষ করে আইএলটিএস খুব জরুরি দরকার এটা, স্পিকিং, রাইটিং এবং টোটাল আইএলটিএস এর জন্য এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আইএলটিএস এর 2-3 মাস যে প্রিপারেশন টাইম নেবেন আপনি, এটাকে বলে অ্যাক্টিভ রিকল টেকনিক। হ্যাঁ, এটা হচ্ছে একটা জিনিস স্টাডি করার পরে আপনি আগামীকাল আর মনে করা ট্রাই করবেন যে কি যেন পড়ছিলাম। এটা বলা হয় যে আপনি 24 আওয়ার্সে একটা জিনিস মানে 4 থেকে 5 বার রিকল করা ট্রাই করবেন, বিরতি দিয়ে, স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, আপনি স্টেপ বাই স্টেপ মনে করা ট্রাই করবেন। একটা জিনিস শিখছেন, আচ্ছা 1 ঘন্টা পরে কি যেন শিখেছিলাম, কোয়েশ্চেন করতে হবে এবং নিজেকে চিন্তা করতে হবে। কোয়েশ্চেনিং এন্ড থিঙ্কিং, কোয়েশ্চেন করা এবং চিন্তা করা, কি যেন বলছিলাম, আচ্ছা উনি বলেছিল, আচ্ছা এরকম সেন্টেন্স ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা যেন কি ছিল, আচ্ছা এরকম, আচ্ছা কোন ধরনের স্ট্রাকচার ছিল, আচ্ছা এরকম। এই কোয়েশ্চেন করা এন্ড রিকল করা, দিস ইজ কল্ড অ্যাক্টিভ রিকল টেকনিক। 24 ঘন্টায় আপনার করা উচিত 4-5 বার। হ্যাঁ,
এই 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বিরতি দিয়ে, প্রথমে 1 ঘন্টা 1 ঘন্টা বিরতি দিবেন, পরে হয়তো লাস্টে বড় একটা থাকতে পারে। অ্যাক্টিভ রিকল টেকনিক ইজ দ্য বেস্ট ওয়ে টু বিকাম এ গুড গুড স্টুডেন্ট। ভালো স্টুডেন্ট হওয়ার বেস্ট ওয়ে নাকি অ্যাক্টিভ রিকল টেকনিক, অনেক অবসরে বলা হয়েছে এটা। এটা কষ্ট হয় এটা, কিন্তু এটা আপনাকে মানে একেবারে ওয়ান্স এন্ড ফর অল আপনাকে বেটার বানায় দিবে। আইএলটিএস পরীক্ষা তো বেশি লাগবে, বিশেষ করে ভোকাবুলারি পরে দেখবেন অ্যাক্টিভ রিকল করতে হবে। সবাই লেখেন অ্যাক্টিভ রিকল, চ্যাট বক্সে লেখেন অ্যাক্টিভ রিকল, এই কথাটা লেখেন সবাই, অ্যাক্টিভ রিকল লেখেন। তাহলে চলেন আমরা আগে, লেটস কন্টিনিউ। তাহলে এখন ইট ইজ পসিবল টু বিকাম এ গুড রাইটার। এখন আমি মিরাকল গল্প বলি। আমাদের রিমন স্যার এরকম আছে যে আমাদের এখানে আসার আগে বলছে, স্যার আমি তো রাইডিং এ 5 পাইছি। হ্যাঁ, 5 পাইছে, কত পাইছে? 5। তো আমার 6.5 লাগবে। আমি কিন্তু খুব ভয় পাই এরকম পার্টিসিপেন্টদের, আমি পার্সোনালি খুব ভয় পাই। হ্যাঁ, কারণ কারণ এখানে একটা, কারণ এখানে সাথে তাকে ডেভেলপ করা চিন্তা করা, আমি আমার কাছে ব্যাপারটা খুব চ্যালেঞ্জিং মনে হয় আর কি। এনিওয়ে, সো she used all the techniques that we talked about within মানে ইন রাইডিং। রাইডিং এ তার স্কোর কত আসছিল বলেন তো? আফটার কোর্স শেষ করেছে, আবার 1 মাস স্টাডি করছে। আফটার দ্য কোর্স 1 মান্থ স্টাডি করছে। কোর্সের পরে কত স্কোর পাইছিল গেস করেন তো রাইডিং এ? ইনিশিয়াল স্কোর ওয়াজ 5। মানে এটা মিরাকল বলতে হবে। মানে হার স্কোর ওয়াজ 8 ইন রাইটিং। 8। ইট ইজ মিরাকল, আমি মিরাকল বলবো। মানে আমি এটাকে এক্সাম্পল হিসেবে নিচ্ছি না, আই এম নট টেকিং ইট এজ এন এক্সাম্পল যে সবাই পারে, বাট ইট হ্যাপেন এট রিমন সায়েন্স। বাংলাদেশে রাইডিং 8 পাওয়া লোকের সংখ্যা খুবই নগণ্য, খুবই নগণ্য। রিমন নরল আছে, বাট আরো খুব কম পাবেন আপনি রাইডিং 8 পাইছে, মানে নাম্বারটা খুবই কম আর কি। হ্যাঁ, তো বাট দ্যাট লেডি হু গট 8 ইন রাইটিং, মানে দিস ইজ মাইন্ড বগলিং। হ্যাঁ, মাইন্ড বগলিং। প্রিভিয়াস স্কোর 5, সেখান থেকে দিস ইজ মানে এটা অনেক সময় আমি নিজে মনে করতাম এটা ইম্পসিবল মনে করতাম। হ্যাঁ, হ্যাঁ, বাট ইট ইজ অ্যান এক্সাম্পল, যদিও এক্সেপশনাল, বাট যে পসিবল টু রিচ দ্যাট হাইট যদি কেউ হার্ড ওয়ার্ক করে। যে সামনে আগাচ্ছি আমরা, লেটস কন্টিনিউ। এখন আমরা একটু ফোকাস করার চেষ্টা করি। তো আমরা কনসেপ্ট বুঝলাম কিভাবে আগাই দেবো আমাদের, উই গট দ্য কনসেপ্ট। চলুন এখন দেখি আমরা কোন দিকে যেতে পারি। এখন আমাদের প্ল্যান হচ্ছে যে ইংরেজিতে যে লেভেল আছে, লেভেল A1 থেকে শুরু করে C2 পর্যন্ত। A1 হচ্ছে বিগিনার, মানে কিচ্ছু পারে না, বলছিলাম। A2, দেন B1, B2 যারা তারাই কিন্তু 6.5 7 এর মতো পাওয়া যায় যারা B2 তে আছে। C1 তারা 7.5 to 8 এরকম, 8.5 এরকম চলে আসে। C2 হচ্ছে ব্যান্ড 9, মানে হাইয়েস্ট লেভেল আর কি ইংরেজির। তো একটা কথা মনে রাখবেন, ভোকাবুলারি কিন্তু লেভেল আছে। কিছু ভোকাব আছে ধরেন B1 লেভেলের ভোকাবুলারি বা C2 লেভেলের ভোকাবুলারি আছে। সেন্টেন্স স্ট্রাকচারের ক্ষেত্রে সেম, কমন সেন্টেন্স স্ট্রাকচার, আবার C2 C1 মানে অ্যাডভান্স, সুপার অ্যাডভান্সড, অ্যাডভান্স লেভেলের আছে। এখন আমাদের এগুলো ম্যানুয়ালি চিন্তা করে আগাইতে হবে আর কি, টেকনিক্যালি চিন্তা, তাহলে মনে হয় ভালো করা যাবে আর কি। আন্দাজে আগায় না আগায়। এখন চলেন আজকে আমরা শুরুতে এটা একটা সুপার অ্যাডভান্স C2 দিয়ে শুরু করি। আমার একটা ফেভারিট স্ট্রাকচার হচ্ছে দ্য ফ্যাক্ট দ্যাট এ বাক্য বানানো। স্পিকিং রাইটিং এ 2 জায়গায় আমি ইউজ করার চেষ্টা করি, আই ট্রাই। স্পিকিং এবং রাইটিং 2 জায়গায় আমি চেষ্টা করি এটা ইউজ করার জন্য, খেয়াল করেন। তাহলে ব্যাপারটা কি, ধরেন একটা বাক্যকে অনেকভাবে এক্সপ্রেস করা যায়, দেয়ার আর সো মেনি ডিফারেন্ট ওয়েজ অফ এক্সপ্রেসিং ওয়ান আইডিয়া। এখন আমি ডিসাইড করবো আমি কোন বাক্য কোন স্ট্রাকচার ইউজ করবো। একটা সেন্টেন্সকে আপনি 20 ভাবে লিখতে পারবেন, বাট ইউ হ্যাভ টু ডিসাইড যে কোন 20 ভাগের মধ্যে কোনটা আমি এখন অ্যাপ্লাই করবো। দ্য ফ্যাক্ট দ্যাট এটা আমার একটা ফেভারিট স্ট্রাকচার।
মূলত দুইটা সেন্টেন্সে কানেক্ট করে দেয় এখানে। হ্যাঁ, একটা ঘটনা আছে না, একটা ঘটনা বললাম, এই ঘটনার অর্থ হলো ঘটনা 2। ঘটনা 1 এর অর্থ হলো ঘটনা 2। ব্যাপারটা খেয়াল করেন। এরকম কিন্তু প্রচুর আমরা বলি যে, আপনি কাউকে বলতেছেন, ভাই তোমার এরকম, আপনি কাউকে ফোন দিচ্ছেন, সে ফোন রিসিভ করছে না। আপনি বলতেছেন যে, তুমি যে ফোন রিসিভ করতেছো না, এর মানে হলো তুমি আমাকে পছন্দ করো না, লাইক করো না। সো ঘটনা 1 একটা সাবজেক্ট, মানে এটা সেন্টেন্স, ইউ আর নট রিসিভিং মাই কল। আচ্ছা, সেন্টেন্স 1 এর মানে হলো, মিন্স দ্যাট তুমি আমাকে লাইক করো না, ইউ ডোন্ট লাইক মি, ইউ ডু নট লাইক, ইউ ডু নট লাইক। আর আপনি চিন্তা করলেন যে দুইটা সেন্টেন্সকে অনেকভাবে আমি এখন কি করতে পারি, দুইটা সেন্টেন্সকে অনেকভাবে আমরা কানেক্ট করতে পারি এবং সুপার অ্যাডভান্স বাক্য বানাইতে পারি। ইউ আর নট রিসিভিং মাই কল, আপনি খুব সবচেয়ে সহজ হচ্ছে হুইচ দিয়ে কানেক্ট করা, সবচেয়ে ইজি। যেমন ইউ আর নট রিসিভিং মাই কল, খেয়াল করেন, বলার পর আমি যে হুইচ বলি, যে হুইচ, এরকম হুইচ মিন্স দ্যাট, যার এটার মানে হলো ইউ ডোন্ট লাইক মি। তো এটা একদম ইজি এবং এটা ভালো, কিন্তু দিস ইজ এ গুড স্ট্রাকচার। রাইটিং এর জন্য এটা ভালো, দিস ইজ গুড। রাইটিং স্পিকিং এও এটা ভালো আছে, স্পিকিং এর জন্য এটা ভালো একটা স্ট্রাকচার এটা। এখন দেখেন ঘটনাটা, কিন্তু আমরা তো চিন্তা করতেছি ফ্যাক্ট দ্যাট দিয়ে শিখবো, চিন্তা করতেছি কি দিয়ে শিখবো, ফ্যাক্ট দ্যাট, এটা দিয়ে শিখবো, এটা চিন্তা করতেছিলাম আমরা। এখন এটা হুইচ দিয়ে বলা যায়, হুইচ মিন্স, ঘটনা 1 এটা সেন্টেন্স বলার পরে বলবো হুইচ মিন্স দ্যাট। ইনফ্যাক্ট হুইচ মিন্স দ্যাট রাইটিং এ প্রচুর ইউজ করি আমরা। এটা রাইটিং এর একটা লেজিটিমেট স্ট্রাকচার। একটা সেন্টেন্স বলবেন, সাবজেক্ট আর অবজেক্ট, পরে বলবেন হুইচ মিন্স দ্যাট, আবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট। খুবই লেজিটিমেট এবং খুব ভালো, এটাও একটা ভালো স্ট্রাকচার। হ্যাঁ, C1 লেভেলের স্ট্রাকচার। সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিলাম, পরে বললাম এর মানে হলো হুইচ মিন্স দ্যাট, আবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সো গুড ওয়ান। কিন্তু আমরা চিন্তা করতেছি আমাদের স্ট্রাকচার ডিফারেন্ট। সেটা কি? একটু চ্যাট বক্সে লেখেন দ্য ফ্যাক্ট দ্যাট, এই ওয়ার্ডটা লেখেন একবার, এই স্ট্রাকচারটা শিখে ফেলি আমরা। সবাই লেখেন দ্য ফ্যাক্ট দ্যাট। দ্য ফ্যাক্ট দ্যাট। এখন দেখেন, তো নেটিভ স্পিকাররা, তো তারা মানে এরকম বলবে, একটা ঘটনা, দুইটা ঘটনা কথা বলবে তারা, দুইটা সেন্টেন্সকে বলবে তারা। এখন তারা এরকম বলে শুরু, এরকম যে এরকম যে দ্য ফ্যাক্ট দ্যাট এটা আগে আসবে। দ্য ফ্যাক্ট দ্যাট ইউ আর নট রিসিভিং মাই কল মিন্স দ্যাট ইউ ডোন্ট লাইক মি। এটা কিন্তু প্রচুর, দেখেন পডকাস্টাররা ইউজ করে, ব্যাপক পডকাস্ট যারা করে এরা ইউজ করে প্রচুর। হ্যাঁ, তাহলে এখানে, তাহলে এই ফর্মুলা পুরো ডিফারেন্ট। এখানে শুরুতে এগুলো কথা নাই, মানে দ্য ফ্যাক্ট দ্যাট। আর সবসময় মনে রাখবেন, স্ট্রাকচারের অথেন্টিসিটি মেনটেন করতে হবে। আপনি একটা স্ট্রাকচার দেখছেন, আপনি নিজের মতো করে এডিট করেন, তাহলে পুরো দায়িত্ব আপনার উপরে, আমি দায়িত্ব নিব না। রেসপন্সিবিলিটি ইজ, দ্য ইম্প্যাক্টাস ইজ অন ইউ। ওকে ওকে, দেখেন দ্য ফ্যাক্ট দ্যাট বলা পরে প্রথম ঘটনা বলবো আমি। ঘটনা মানে কি, সাবজেক্ট, একটা সেন্টেন্স হবে, সাবজেক্ট ভার্ব। এই ঘটনাটা বলে শেষ করবো, শেষ করে পরে আমি বলবো মিনস দ্যাট। সিনোনিম আছে অনেক, দেখবো না। পরে আমি সেকেন্ড ঘটনা টু মানে সেকেন্ড সেন্টেন্স আর কি, মানে সেকেন্ড সেন্টেন্স। তো দুইটা সেন্টেন্সকে আমি কানেক্ট করতেছি, তাই না, কানেক্ট করছি। প্রথম ঘটনা, এর মানে হলো দ্বিতীয় ঘটনা। এই ফ্যাক্ট দ্যাট দিয়ে আমরা এটাকে ঘটনাটা ঘটাচ্ছি এখানে।
হ্যাঁ, আমার একজন ভলান্টিয়ার লাগে, আই নিড এ ভলান্টিয়ার, তাহলে আসেন তো একজন ভলান্টিয়ার কি আসবেন, একজন ভলান্টিয়ার হ্যান্ড রেজ করেন। সুমনই আছে দেখা যাচ্ছে, নো প্রবলেম। সুমন আপনি ইউ ক্যান জি ভাই। ওকে। তো সুমন দেখেন, আমরা তাহলে চিন্তা করবো এখানে যে আমাদের দুইটা ঘটনা আছে, তুমি আমার ফোন ধরতেছো না, এর মানে হলো তুমি আমাকে লাইক করো না, তাই না? ব্যাপারটা এরকম। জি, তাহলে ঘটনা ওয়ান কোনটা, প্রথমটা, সেটা কি? ইউ আর নট রিসিভিং মাই কল। ও নট লেখে নাই, তাই না? কি একটা মানে, নট নট লেখে নাই। আর দেখছেন, এটা কিন্তু দেখেন আমরা অনেক সময় মুখে বলি হুম, কিন্তু লেখি না, তাই না? হ্যাঁ এরকম মিস্টেক হয় আমাদের। ইউ আর নট রিসিভিং মাই কল, তাহলে প্রথম ঘটনা হচ্ছে কি ইউ আর নট রিসিভিং। মাই কল, দ্বিতীয় ঘটনা কি? ইউ ডোন্ট লাইক মি। মানে এটা মানে হলো এটা, এটা মিন করে এটা, তাই না? এটা মিন করে এটা। চলেন তাহলে আমরা তাহলে আপনি একটু আপনি আপনি প্রথমে বলবেন দ্য ফ্যাক্ট দ্যাট, দ্য ফ্যাক্ট ঘটনা দ্যাট ওয়ান বলবেন। ইউ আর হ্যাঁ, ইউ আর নট রিসিভিং মাই কল, দ্যাট মিনস দ্যাট ইউ ডো নট লাইক মি। চমৎকার বাক্য। এখানে চারটা টোনে কথা, স্পিকিং করলে চারটা টোন আসবে। কয়টা টোন আসবে? হ্যাঁ, চারটা, চারটা, চারটা ফেজে আমি স্পিকিংটা চারটা ডেলিভারি ওয়েব দিব হবে, এখানে। চারটা ওয়েব হবে, রাইট। চারটা ফেজ, চারটা ফেজে আমরা ডেলিভারি দিব। দ্য ফ্যাক্ট দ্যাট একটা স্পেস, হুম, আরেকটা ফেজ, মিনদের একটা ফেজ, এরকম চারটা ফেজ আসছে। হ্যাঁ, আবার বলেন। ওকে। দ্য ফ্যাক্ট দ্যাট, দ্য ফ্যাক্ট দ্যাট ইউ আর নট রিসিভিং মাই কল মিনস দ্যাট ইউ ডোন্ট লাইক মি। লাস্টে দুইটা মনে হয় একসাথে বলে আবার দিচ্ছি না? আবার বলেন, ওকে। সমস্যা নেই, আবার বলেন। দ্য ফ্যাক্ট দ্যাট you are not receiving my call means that you don't like me. এক্স্যাক্টলি। এখন এখানে এই যে মিনস দ্যাট এখানে আছে, অনেকে আবার অনেকে মনে করে যে মনে হয় মনে একটু ভুল টুল হয়ে গেল কিনা, মানে অনেকে মিনসের আগে আচ্ছা, কি যোগ means করে that না দেয়, বলে that means বলা যায় না এখানে? অনেকে এই তো এইটা একটা কমন মিস্টেক আর কি, কিছু চিন্তা করে দ্যাট মিস করে দিই, কেউ লাগে হুইচ বলে, কেউ বলে হুইচ বলে দিই, কেউ বলে দিস বলে দিই, কেউ বলে ইট বলে দিই, কেউ অনেক এরকম চিন্তা করে আর কি। আচ্ছা। তাহলে সেন্টেন্সে জানা যা হয়ে যাবে, সেন্টেন্সে কি হয়ে যাবে, সেন্টেন্সে জানা যা হয়ে যাবে। কারণ এখানে দিস ইজ দ্য সেন্টেন্স, এটা ডিফারেন্ট স্ট্রাকচার, মাঝখানে কোনো দাড়ি নাই, কমা নাই, ফুল স্টপ নাই, কিছু নাই। মানে কোনো চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, নিয়মটাই তাই, এটা খুবই কট্টর থাকতে হ্যাঁ, হবে, হ্যাঁ। কট্টরপন্থী হতে হবে। তাহলে চল আরেকবার বলেন, আরেকবার। The fact that you are not receiving my call means that you don't like me. আচ্ছা, গুড। তা আরেকটা ঘটনা চিন্তা করি এরকম, যে ধরেন আমাদের সুমন তো অডিওতে আসতেছে, তাই না? সুমন হ্যাজ বিকাম এ ভলান্টিয়ার, এর মানে হলো সুমন ইজ ওপেন মাইন্ডেড, সে ফর এক্সাম্পল, তাই না? Okay. সুমন হ্যাজ বিকাম ভলান Relevant. ভলান্টিয়ার, হ্যাঁ, এর মানে হলো হি ইজ ওপেন মাইন্ডেড। আচ্ছা, Open-minded. তাহলে এখন ঘটনা ওয়ান কি? ঘটনা হচ্ছে ভলান্টিয়ার, সুমন হ্যাজ বিকাম ভলান্টিয়ার। ঘটনা টু কি? ওপেন মাইন্ড। ওকে, ঠিক আছে, চলেন তাহলে ইউজ করি দ্য ফ্যাক্ট দ্যাট। The fact that Suman has become a volunteer means that he is open-minded. আবার আবার বলেন। The fact that Suman has become a volunteer means that he is open-minded. এক্স্যাক্টলি। দেখেন দেখেন, এটা কিন্তু এটা সি টু লেভেলের বাক্য। কি লেভেলের বাক্য এটা? C2. সি টু। ইংরেজি সি টুর উপরে কিছু নাই, আপনি যেখানেই যান। হ্যাঁ, আপনার শুধু মনে হয় যে না আমি আমি ইংরেজি শেখার জন্য অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যাব স্ট্রাকচার শেখার জন্য, সি টুর উপরেও তো আপনার কেউ শেখাইতে পারবে না। দুনিয়াতে কেউ, হাইয়েস্ট লিমিট হচ্ছে এটা। এখন দেখেন এটা এটা এখন বাক্যটা খুব কঠিন লাগলো বলেন তো সুমন, আপনি বলেন, ডিফিকাল্ট না লাগলো না, না? একদম ভেরি ইজি। কিন্তু তাহলে সেন্স অফ লজিক কোনটা ম্যাটার করে এখানে? সেন্স অফ লজিক, আমি কোনটা দিয়ে আমি এখানে ফিট করব। হ্যাঁ, সেন্টেন্স এই দুইটা তো যে কেউ বলতে পারবে, বাট মানে প্রেজেন্ট করতে পারবে কোন স্ট্রাকচারে, এইটা আইডেন্টিফাই করাটা সেন্সটাই মেইন। এখন এটা এখন আমরা তো স্পিকিং রাইট মানে মুখে মুখে তো অনেক সময় বলি আমরা যে ঘটনার মানে হলো এটা, আমরা অনেক সময় বলি, তাই না? কিন্তু যেহেতু কনসেপ্ট গুলো নিয়ে আমাদের আলোচনা হয় নাই, কারণ হঠাৎ করে লোকজন এগুলো ইউজ করতে পারে না। বাট এনিওয়ে, এটা ইম্পসিবল কিছু না, এটা সহজ একটা জিনিস, ভেরি ইজি। আচ্ছা, আমরা সামনে যাচ্ছি, এটা আরো উদাহরণ দেখতে চাই আমরা, আর উদাহরণ দেখতে চাই। যেমন আমাদের সরকার অনেক প্রজেক্ট, আমাদের সরকার অনেক প্রজেক্ট গ্রহণ করতেছে, হ্যাঁ, এটা নির্দেশ করে। এখন একটা কথা মনে রাখতে হবে যে দেখেন, আপনি কিন্তু যদি আমরা বলেন যে রিমন নোরাল আমাকে ডাইরেক্ট বাংলা ট্রান্সলেশন করে দেন,
বাংলা ইংরেজি কি সেম? বলেন, কোনটা বাংলা? মানে বাংলা ইংরেজি সেম কিনা এটা বলেন। না 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 না, হুবহু বাংলা সেম ইংরেজি তো। সেম। হুবহু সেম করতে গেলে তো না স্ট্রাকচার ঠিক থাকবে, না কোনো কিছু ঠিক থাকবে। রাইট রাইট। এখন আমি ধরেন, কোনো কিছু মিলানো যায় না এটা। আচ্ছা এটা স্পিকিং আর রাইটিং ইউজ করবো দুই জায়গায়। মূলত রাইটিং ইউজ করবেন, রাইটিং ইউজ করা সহজ হবে, স্পিকিং এ পারলে ইউজ করবেন। রাইটিং এ আমরা কোনো একটা আইডিয়া দিয়ে এটাকে এক্সপ্লেন করতে গেলে আমরা এই ফ্যাক্ট দ্যাট ইউজ করবো এক্সপ্লানেশন দেওয়ার জন্য, এই ব্যাখ্যা দেওয়ার ধরনের জন্য। মানে এই ধরনের রিজন রিলেটেড তো সেন্টেন্স আমাদের কোথাও না কোথাও লাগবেই, কারণ লাগবে, যেখানে মাস লাগবে অপিনিয়ন দিতে হবে, যেখানে লাগবে ডেসক্রিপশন দিতে হবে বা রিজন দিতে হবে, এখানে লাগবেই। তো এই ধরনের লাগবে। সেন্টেন্স তো আমরা অনায়াসে ইউজ করতে পারি। রাইট, এক্স্যাক্টলি। এখন এখন দেখেন, ফ্যাক্ট দ্যাটে যদি আমরা বাংলা করতে চাই, তাহলে মানে ডাইরেক্ট বাংলা যদি করতে চাই, ডাইরেক্ট বাংলা নাই এখানে। বাংলা ডাইরেক্ট বাংলা করলে এরকম হবে যে এই বিষয়টি, এই বিষয়টি পরে কি, পরে কোন বিষয়টি, বিষয়টির এক্সপ্লানেশন, বিষয়টা কি, কোন বিষয়টি বলার পরে নির্দেশ করে, নির্দেশ করে যে, কি নির্দেশ করে। কিন্তু এখন একটা সেন্টেন্সকে ডিরেক্ট কি করা যায় না, নির্দেশ করে। এখন আমাদের সেন্টেন্স ইঞ্জিনিয়ারিং এর বেসিক টেকনিকে হলো এটা। বেসিক টেকনিক কি? সেন্টেন্স ইঞ্জিনিয়ারিং এর টেকনিকে হলো যে আপনার মাথায় একটা আইডিয়া আসছে, যে আপনি ডিসাইড করবেন যে কিভাবে এক্সপ্রেস করা যেতে পারে। যেমন আমাদের সরকার অনেক প্রজেক্ট গ্রহণ করতেছে, এই বিষয়টি নির্দেশ করে যে আমরা একটা উন্নয়নশীল রাষ্ট্র। তা আমরা এটাকে মানে হুইচ দিয়ে দুইটা কানেক্ট করতে পারি, অথবা আমরা চাইলে ফ্যাক্ট দ্যাট দিয়ে কানেক্ট করতে পারি। এখানে দুইটা ঘটনা আছে। প্রথম ঘটনা কোনটা? আমাদের আমাদের সরকার, সরকার অনেক নতুন প্রজেক্ট গ্রহণ করিতেছে। এটা হচ্ছে আমাদের সেন্টেন্স ওয়ান বা ঘটনা ওয়ান। হুম, ঘটনা টু কি? তার মানে আমরা উন্নয়নশীল দেশ। দুইটা ঘটনা আছে। তার মধ্যে ফ্যাক্ট দ্যাট দিয়ে আলোচনা করতে চাই। ফর এক্সাম্পল, আওয়ার গভর্নমেন্ট is undertaking many new projects. প্রথম ঘটনা হচ্ছে এরকম, ঘটনাটা হচ্ছে our government আওয়ার গভর্নমেন্ট government is undertaking, গ্রহণ করতেছে many, অনেক নতুন নিউ প্রজেক্ট, প্রজেক্টস, তাই না? প্রজেক্টস, সিটি। প্রজেক্টস। এখন এটা নির্দেশ করে we are a developing, our country is a developing nation, হ্যাঁ, we are a developing country, develop, ডেভেলপিং কান্ট্রি, পিন, এরকম, তাই না? এরকম। তাহলে এখন দুইটা ঘটনা এখানে আছে। তো যদি আমরা এখন এটা ফ্যাক্ট দ্যাট দিয়ে বলতে চাই, প্রথমে আমরা হুইচ দিয়ে বলি, হ্যাঁ, হুইচ মিন্স দ্যাট। হুইচ মিন্স দ্যাট, এটাই এনে অ্যাপ্রোপ্রিয়েট মনে না, দুইটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। আগে হুইচ দিয়ে বলি, হ্যাঁ। হচ্ছে। হ্যাঁ বলেন, সুমন বলেন, আওয়ার গভর্নমেন্ট, Our government is undertaking many new projects, which means that we are developing country. আবার Our government is undertaking many new projects, which means that we are a developing country. এখন আমরা এটাকে চেঞ্জ করে আমরা কোথায় চলে যাব? Fact that. ফ্যাক্ট দ্যাট নিয়ম কি? আগে 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 বলো দ্য ফ্যাক্ট আগে দ্যাট। fact. বলি, বলেন। The fact that our government is undertaking many new projects means that we are developing country. গুড জব, গুড জব। আবার আবার বলেন। The fact that our government is undertaking many new projects means that we are a developing country. নাইস। তাহলে সি2 হয়ে গেল না এখানে? Right. সি2 লেভেল হয়ে গেল। এরকম। এখন আমি কি হুইচ দিয়ে লিখবো নাকি দ্যাট, ফ্যাক্ট দ্যাট শুরুতে লিখবো? এটা ডিসিশন কে নেবে? আমি। এখানে কি উপর থেকে এরকম? তবে এখানে রাইটিং এর ক্ষেত্রে আমার মনে হয় রাইটিং এর ক্ষেত্রে ফ্যাক্ট দিয়ে লেখাটা বেস্ট, আর স্পিকিং এর ক্ষেত্রে হুইচ মিন্স দিয়ে বলাটা ইজি। যে যেটা পারে, বেশ বলে কিছু না, যে যে যেমনি পারে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, যে যেভাবে পারে, তাই না? কারণ ফিক্স, কারণ আপনি ওই মুহূর্তে কি বলতে পারবেন, ইউ ডোন্ট নো। হ্যাঁ হ্যাঁ, আমার ব্রেন কতটুকু ক্যাপাবল। এখন দেখেন গাইস, এটা এটা আরো অনেক আলোচনা আছে, বাট দেখেন বাংলা যদি চিন্তা করি তাহলে এরকম হবে যে আমি আগে একটা বিষয়টা আগে বলতেছি দ্য ফ্যাক্ট দ্যাট, এটা এটা ব্যাখ্যা দিলাম, পরে বললাম নির্দেশ করে। কি নির্দেশ করে? স্টেপ বাই স্টেপ আমরা যদি 4টা ফেজ আছে এখানে এটা এক্সপ্লেন করার জন্য, অথবা হুইচ মিন্স দিয়ে বলা যেতে পারে। এটা সি2 লেভেলের বাক্য, এন্ড এনিবডি ক্যান রাইট। হ্যাঁ, এনিবডি ক্যান রাইট। ব্যাপারটা খেয়াল করেন। কথাটা কেন বলছি?
আমি আপনাদেরকে বলেছি ক্লাসে, আপনারা হয়তো বিলিভ করছেন কিনা জানি না, আমি বলেছি যে আপনাদেরকে আমি 0 থেকে শুরু করব, বাট আমরা চলে যাব কোথায়, সুপার অ্যাডভান্স C2 লেভেলে চলে যাব, যেটা আমাদের ক্লাসে যে কিছু পারে না সেও পারবে। এটা বলেছিলাম আপনাদেরকে? ইয়েস। Yes, yes. অলরাইট। এখন দেখেন দ্য ফ্যাক্ট দ্যাট এখন এখানে এই যে ইন্ডিকেটস, মিনস, প্রুভস, এগুলো বাইরে আরো অনেক শব্দ আছে। হ্যাঁ, অনেক শব্দ আছে। যদি কেউ বলে শোজ, শোজ, কেউ যদি বলে ইলাস্ট্রেটস, একেবারে সেম মিনিং কিন্তু আসছে, ইলাস্ট্রেটস। কেউ যদি বলে এখানে ডেমনস্ট্রেটস, মানে প্রদর্শন করে, দেখায় আর কি, ডেমনস্ট্রেটস। এখন যেটা হয় নরমালি, যেটা হয় যে নেটিভরা মিনস ওয়ার্ডটা বেশি ইউজ করে, ইন্ডিকেটও করে, বাকিগুলো হতে পারে। দেখেন এটা দিস ইজ দ্য ফর্মুলা। এখন বাংলা কিভাবে আছে সেটা তো ম্যাটার করে না। বাংলা লেখা আছে তেলের দাম বেড়ে গেছে, এই ব্যাপারটি নির্দেশ করে যে আমরা ওয়ার্ল্ড ইকোনমির একটা অংশ। তো এখন আমাদের হাতে দুইটা রাস্তা আছে, একটা হচ্ছে আমরা একটা ঘটনা বলার পর হুইচ মিনস দ্যাট দিয়ে বলতে পারি, অর আমরা শুরু করতে পারি কি দিয়ে, দ্য ফ্যাক্ট দ্যাট দিয়ে শুরু করতে পারি। তাহলে তেলের দাম বেড়ে গেছে ইংরেজি হচ্ছে দ্য প্রাইস অফ ওয়েল, মানে তেলের দাম বেড়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, বেড়ে গেছে। তাহলে আমাদের পারফেক্ট টেন্স হ্যাজ ইনক্রিজড, বেড়ে গেছে। পরেরটা কি, আমরা ওয়ার্ল্ড ইকোনমির একটা অংশ, উই আর আ পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ইকোনমি। আচ্ছা, তাহলে এই দুইটাকে আপনারা ফ্যাক্ট দ্যাট দিয়ে কানেক্ট করে দেন তো, চ্যাট বক্সে আমাকে লিখে দেন। এই দুইটা দুইটা সেন্টেন্সকে ফ্যাক্ট দ্যাট দিয়ে কানেক্ট করে দেন। এখন নির্দেশ করে এই জায়গায় আপনি ইন্ডিকেটস, মিনস, প্রুফ, শোজ, ইলাস্ট্রেট, ডেমোস, যেটা মনে হচ্ছে আপনি আপনার ইউজ করতে পারেন। চ্যাট বক্সে আমাকে লিখে দেন একটু এটা, এই ফ্যাক্ট দ্যাট দিয়ে কানেক্ট করে দেন দুইটা বাক করে। সবাই এই চ্যাট বক্সে লিখে দেন, এটা ওপেন ফর অল, মানে ক্লাস ওয়ার্ক আর কি, আমরা ক্লাস ওয়ার্ক করছি কিছু। এখানে হ্যাজ বিন দিলে কি কোনো প্রবলেম হয়? হ্যাজ বিন ইনক্রিজড। হ্যাঁ, প্রবলেম। ইনক্রিজ ডিক্রিজ গুলো প্যাসিভ হয় না। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ এভরিবডি। তো ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। যারা যারা লিখেছেন আমি দেখতে পাচ্ছি সবাই কারেক্ট করছে। হ্যাঁ, না শায়রের এখানে একটা ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে যে ঠিক আছে, আই লাইক ইউর সেন্টেন্স, একটু নিজে চেষ্টা করছেন, সো ইটস নট ব্যাড। হ্যাঁ, সালমান খানের ওয়াইফ, এক্স ওয়াইফ নিজের হাইড করে রাখছে, ব্যাপারটা মজা লাগলো তো। দ্য ফ্যাক্ট দ্যাট দ্য এক্স ওয়াইফ ও সালমান শাহ, ওকে, সালমান শাহ। আচ্ছা, তাহলে সে তো হাইডস হারসেলফ। এখানে তো কি হবে, প্রথম কথা হচ্ছে এক্স ওয়াইফ তো একটাই, তাই না? তাহলে এখানে প্রথম দ্য ফ্যাক্ট দ্যাট দি এক্স ওয়াইফ, এক্স ওয়াইফ একটাই, হ্যাঁ, অফ সালমান শাহ, ঠিক আছে, হাইডস, লুকিয়ে রাখে, হাইডস, নিজেরে নিজেরে লুকিয়ে রাখে, ওকে। এখন এটা প্রমাণ করে কিন্তু ইট বসবে না, বাংলা ইট আসে, ইংরেজিতে কোনো ইট থাকবে না, ইট হুইচ কিছু থাকবে না ইংরেজিতে। তাহলে এটা প্রুভস দ্যাট আবার সাবজেক্ট আসবে, শি ইজ দ্য কালপ্রিট। The fact that the ex-wife of Salman Shah hides herself proves that he is the culprit.
fact that the sentence, তাই না, মাঝখানে ইট হবে না কোনো, সরি প্লিজ ডু নট, এটা কমন মিস্টেক যে ইন্ডিকেটস প্রুফস এগুলোর আগে কোনো ইট হবে না, এই স্ট্রাকচারে নেয় আর কি। হ্যাঁ, এই স্ট্রাকচারে নেই, যেহেতু আমাদের পুরোটা মিলে একটা স্ট্রাকচার, মাঝখানে কোনো ইট বা হুইচ নাই কিছু। ইন্ডিকেটস মিনস প্রুফস এগুলোর আগে কোনো ইট হবে না, কোনো হুইচ হবে না, কোনো দ্যাট হবে না, নাথিং, এগুলোর আগে কিছু হবে না। এই প্রুফস কথাটার সাবজেক্ট হলো দ্য ফ্যাক্ট। হ্যাঁ, দ্য ফ্যাক্ট প্রুভস দ্যাট। সুতরাং এখানে ইট দেওয়া যাবে না, এটাকে রিডান্ডেন্সি প্রবলেম বলে, সে প্রবলেম হবে। She is the culprit. Alright. তো ঠিক আছে, কি হলো এখানে তাহলে, দ্য ফ্যাক্ট দ্যাট, আমি দেখতে পাচ্ছি সবারটা কারেক্ট হয়েছে, সো কংগ্রাচুলেশনস। দ্য ফ্যাক্ট দ্যাট, আগে লিখলাম দ্য ফ্যাক্ট দ্যাট, লেখার পরে প্রথম ঘটনা সাবজেক্ট বা অবজেক্ট, the fact that the price of oil has increased means that we are a part, আমরা একটা অংশ, we are a part of the world economy. এখানে The fact গ্লোবাল that, ইকোনমি দিলেও কিন্তু ভালো হয় এই vocabulary। সেটা কোনো ব্যাপার না, একই জিনিস। একটা মানে ওয়ার্ডের চয়েস নিয়ে অনেক প্রশ্ন আসতে পারে। ওয়ার্ড চয়েস ইজ এ বিগ ডিল, ইজ এ বিগ গেম। Right. ওয়ার্ড চয়েস ইজ এ বিগ গেম। না, দা পার্ট লিখলাম, এখানে আর্টিকেল নিয়ে কনফিউশন আছে লোকজনের, তো দি পার্ট লেখা যাবে না। দা পার্ট মানে একটা, আমরাই হইলাম পার্ট, হ্যাঁ, আমরা একটা অংশ। দা পার্ট মানে ওই অংশটা, স্পেশাল অংশ কিছু, দি লেখা যাবে না এখানে। রাইট। এটা প্রশ্ন করলো কি, এটা প্রশ্ন করছে কোনটা যেন, ফাতি বল স্যার লাস্ট, স্যার একবার রিপিট করুন লাস্ট লাইনটা ব্যাখ্যা। ফাতি আনমিউট করেন, অডিওতে আসেন, কোনটা সমস্যা নেই তো, আমরাই তো। ফাতি আসেন, কোনটা কোনটা নিয়ে পাস লাগবে? লাগলো এগুলো আবার আরো নিউ গুড নিউজ আপনাদেরকে দিই, এগুলো কিন্তু আমার পরে ওয়ার্কবুক আছে, স্ট্রাকচার ওয়ার্কবুক আছে, সেগুলো দিব আপনাদেরকে পরবর্তীতে স্টাডি করার জন্য। আবার দিব কিছু SW থাকবে, সেগুলো থাকবে আলোচনা করার জন্য, মানে এগুলো নিয়ে ফার্দার আরো স্টাডি আছে, হ্যাঁ, সেলফ স্টাডিরও ব্যাপার আছে, সেগুলো দিব আপনাদেরকে, নো প্রবলেম। চলো সামনে আগে, লেটস কন্টিনিউ, এবার সহজ কিছু আলোচনা। কারো কোনো প্রশ্ন আছে? এনি কোয়েশ্চেন ফ্রম এনিবডি? কারোর প্রশ্ন থাকলে ইউ ক্যান টক, ইউ ক্যান আস্ক ইউর কোয়েশ্চেন। আসেন, অডিওতে আসেন। কোনো কোয়েশ্চেন নাই? হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ বসলাম, ইয়েস বলেন। হ্যাঁ, ভাইয়া, আমি আসলে গতকালকে অ্যাডমিশন নিছি আর কি। তো হচ্ছে আমি প্ল্যান করছিলাম যে হচ্ছে ডিসেম্বরের ভেতর হচ্ছে মানে এক্সাম দেওয়ার। আহ, মানে প্ল্যানিংটা কি হইতে পারে? আপনার ক্লাস করার পরে চলবে মনে হয়। না, আগে গ্রামারগুলো শেষ করি, দেন উইল ডিসকাস এগুলো নিয়ে। হ্যাঁ, যারা একটু আর্লি এক্সাম দিয়ে উইল ডিসকাস ইট লেটার অন। গ্রামারগুলো শেষ করে দেন আমরা ডিসকাস করবো এগুলো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। ও যারা আগে এক্সাম দিবে তাদের জন্য আলাদা একটু এক্সট্রা ক্লাস দিতে হবে, এই আর কি, কুইক তারা ওভারকাম করে ফেলতে পারে। এটা সমস্যা নেই, এটা আমরা করতে পারবো, এটা কোনো ব্যাপার না। পারভেজ, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি যেটা জানতে চাচ্ছিলাম, মানে রাইটিং এ হচ্ছে এই যে আর্টিকেল এ এন্ড এই জায়গাগুলোতে যদি অনেক সময় আমার মিস আউট হয়ে যায় আর কি, সেন্টেন্স কমপ্লিট করার ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে মার্কিং এর কতটা ইফেক্ট পড়ে? এটা গ্রামার মিস্টেক, এটা গ্রামার মিস্টেক, ইট ইজ এ গ্রামার মিস্টেক। আপনার গ্রামাটিক্যালি আপনার মার্ক লো আসবে। আর্টিকেলে ক্লাস আছে আমাদের, পড়বেন একটু, আপনার অনেকটা ওভারকাম হয়ে যাবে, আশা করা যায় আর কি। ঠিক থ্যাংক আছে, ইউ ভাই। ওকে, চলুন দেখি। আর্টিকেলে কিছু সিম্পল রুলস আছে, এগুলো আলোচনা করব। হ্যাঁ, এটা আপনাদের হেল্প করবে আশা করা যায়। এখন দেখেন গাইস, আমরা যে ওয়ার্ক করছি, এখন আজকে আলোচনা করতে পারতাম, আজকে বেশি আলোচনা করলে ঝামেলা প্যাস লাগবে, দরকার নেই। হ্যাঁ, পরে আমরা এগুলো দেখবো, ক্লাস করবো। এখন মূল কথা ইঞ্জিনিয়ারিং করা, আপনার মাথায় একটা বাক্য আসলে আপনি চিন্তা করবেন সেন্স অফ লজিক দিয়ে এটাকে অন্য কোনো ক্যাটাগরি, অন্য কোনো স্ট্রাকচারে আমি অ্যাপ্লাই করতে পারি কিনা।
মূল খেলাটা ইঞ্জিনিয়ারিংটা করতে হবে এখানে। লেটস সি সামনে আগাচ্ছি। এখন দেখেন আমরা খুব সহজ একটা স্ট্রাকচার আলোচনা করি কিছুটা টাইম। লেটস টক অ্যাবাউট দিস। এটা যেহেতু প্রচুর ব্যবহার হয়ে থাকে, বাট আমি এখানে একটা টুইস্ট দেখাবো আপনার। টুইস্ট, সিম্পল টুইস্টে আপনার আপনার একটা টুইস্ট দেখলে আপনি লাইক B2 থেকে C2 তে চলে যেতে পারবেন। মানে ব্যান্ড 7 6.5 থেকে মানে 7.5 to 8 লেভেলের বাক্য বানাতে পারবেন। চলেন এটা দেখি, লেটস গো ফর ইট। এখন ইফ দিয়ে বাক্য বানানো খুবই সহজ একটা জিনিস, এটা আপনারা ছোটবেলা থেকে বানায় আসছেন, তাই না? এবং আমরা ওইরকম ছোটবেলায় পড়ছি যে গ্রামার বইয়ে আমরা কন্ডিশনাল পড়ছি, তাই না? গ্রামার বইয়ে কন্ডিশনাল পড়ানো হয়েছে, যে এরকম বিভিন্ন রকম কন্ডিশনালস আছে। বাংলাদেশের গ্রামার বইগুলোতে সব জায়গায় লেখা আছে যে 3 ক্যাটাগরি কন্ডিশনাল আছে। 3 ক্যাটাগরি কন্ডিশনাল আছে, বা সরি 4 ক্যাটাগরি বলে বাংলাদেশের। আসলে এগুলা নট কারেক্ট। আমাদের বাংলাদেশের গ্রামার বইগুলো যেটা হয়েছে, একবার এক বড় স্যার লিখছে, পর সবাই এটারে কপি করা শুরু করে দিচ্ছে, ফার্দার আর গবেষণা করে না আর কি। আচ্ছা, কন্ডিশনাল মানে আসলে যদি দিয়ে বাক্য বলা, হাইপোথেটিক্যাল। যদি এরকম হয় তাহলে ওরকম হবে। যদি এটা কন্ডিশন, শর্ত জুড়ে দেওয়া। ইংরেজিতে 5 রকম কন্ডিশনাল আছে, ইংরেজিতে 5 টাইপস। এটা হচ্ছে ফার্স্ট মানে জিরো কন্ডিশনাল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, মিক্সড। এই 5 ক্যাটাগরি কন্ডিশনাল আছে। হ্যাঁ, 5 ক্যাটাগরি কন্ডিশনাল আছে, খেয়াল করে। দেখেন তাহলে কন্ডিশন কয় প্রকারের, কন্ডিশনাল কয় প্রকারের আছে বলেন, চ্যাট বক্সে লেখেন কন্ডিশনাল কয় প্রকারের আছে, কয় প্রকারের কন্ডিশনাল আছে? 5 প্রকারের। বাংলাদেশের বই পুস্তকে আছে হচ্ছে 4 প্রকার, আসলে 5 প্রকারের। এখন কন্ডিশনাল নিয়েই তো একটা বড় কি হতে পারে, কন্ডিশনাল নিয়েই তো একটা বড় একটা কি হতে পারে, ক্লাস হতে পারে, ওয়ান ফুল ক্লাস অন কন্ডিশনালস। কিন্তু আপনি এক্সট্রা ইনফরমেশন দিয়ে তো নিজের কি করবেন না, মানে এক্সট্রা মানে বেশি শিক্ষা লাভ আছে আইএলটিএস এর জন্য দরকার নেই। আমাদের মূলত যেটা লাগে, মূলত আমাদের লাগে হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল আর থার্ড কন্ডিশনাল, এই দুইটা আমাদের লাগে। সেকেন্ড খুবই রেয়ার, আর মিক্সড হচ্ছে যদি আপনি নিজের অন্যভাবে এক্সপ্রেস করতে চান, হ্যাঁ, আপনি ডিফারেন্ট নিজের, তাহলে মিক্সড লাগে। নর্মালি ফার্স্ট আর থার্ডটা লাগে। আচ্ছা, তাহলে এখন এই যে ইফও কিন্তু একটা এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে কাজ করছে, তাই না? সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে কাজ করছে। তার মানে দুইটা অংশরে সাবজেক্ট বা অবজেক্টকে আমরা কানেক্ট করবো কি দিয়ে, কি দিয়ে কানেক্ট করবো? ইফ দিয়ে কানেক্ট করবো। ইফ দিয়ে কানেক্ট করতে চাই, এখন আমার লাগবে সেন্স অফ লজিক। সেন্স অফ লজিক লাগে। আর এই বাক্যগুলো কখন ইউজ করি আমরা? আমরা কোনো কিছুকে কোনো একটা কি বলে, কোনো একটা আইডিয়া বা কোনো কিছু এক্সপ্লেন করার জন্য আমরা ইফ বা কন্ডিশনাল ইউজ করে থাকি। একটা কথা বললাম, তারপর বলছি যে যদি এরকম হয় তাহলে এরকম হবে। ফাইন, এটা হলো ব্যাকগ্রাউন্ড আলোচনা করলাম। এখন আমাদের দরকার যে ফার্স্ট এন্ড থার্ড আমাদের জানা দরকার। আর এখানে একটা কি আছে, এখানে টুইস্ট আছে, টুইস্ট আপনাকে চেঞ্জ করে দিতে পারে। চলেন সামনে আগাচ্ছি। ওকে, সামনে আগাচ্ছি। এখন তাহলে লেটস টক অ্যাবাউট দিস। তাহলে দুইটা অংশ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আমরা কানেক্ট করবো কি দিয়ে? কি দিয়ে কানেক্ট করছি আমরা দুইটা সাবজেক্ট অংশকে? কি দিয়ে কানেক্ট করছি? ইফ। নরমালি ইফ বাকিগুলো আলোচনা করবো এখনই। তো দুইটা সেন্টেন্সকে কি দিয়ে কানেক্ট করছি আমরা, চ্যাট বক্সে লেখেন কি দিয়ে কানেক্ট করছি এখানে। এটা কমপ্লেক্স বাক্য হবে, ইট ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স। ইফ একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে কাজ করবে। চলেন দেখি। নাইস। তাহলে আমাদের দরকার হচ্ছে, আমি যেটা বললাম, আমাদের দরকার হচ্ছে দুইটা কন্ডিশনাল, মানে বেসিকলি দরকার ফার্স্ট এন্ড থার্ড, এই দুইটা আমাদের দরকার। তো এখন জাস্ট কুইক, হ্যাঁ, ফার্স্ট কন্ডিশনাল 2 মিনিট আলোচনা করি। এটা আপনারা ছোটবেলায় পড়ছেন, আমি একটু রিমাইন্ড করে দিই আপনাদেরকে। এখন এই স্ট্রাকচারগুলোর প্রবলেম হচ্ছে সেন্স অফ লজিক যখন কাজ করে না, এটা সমস্যা দেখে। আচ্ছা, আপনারা ছোটবেলায় এই মিঠুন চক্রবর্তীর কোন মুভি টুভি দেখতেন? মিঠুন চক্রবর্তী, কলকাতার মিঠুন চক্রবর্তীর ডায়লগ আছে কিন্তু মারাত্মক ডায়লগ। ডায়লগ হচ্ছে এরকম যে
যে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, খবর আছে কিন্তু। ঠিক আছে, ওকে, মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। সো দিস ইজ দ্য ডায়লগ অফ মিঠুন চক্রবর্তী। হ্যাঁ, এখন মিঠুন চক্রবর্তী ডায়লগ, এটা কিন্তু একটা লজিক আছে কিন্তু। কি লজিক? এই জায়গায় মারবো কিন্তু তোমার কিন্তু ওখানে যা বরবাদ। তা আমাদের ফার্স্ট কন্ডিশন হলো আসলে মিঠুন চক্রবর্তী ডায়লগের মতোই। সেন্স অফ লজিকটা হচ্ছে এরকম যে আপনি যদি কাউকে বলেন যে দেখো তোমাকে এখন মাইট দিব, হ্যাঁ, ব্যথা পাবে ফিউচারে। এখন আপনি তাকে কাউকে মাইট দিবেন, সে ফিউচারে ব্যথা পাবে, এরকম। হুম, তো এখন ব্যথা পাবো না, বুঝবা পরে, ইউল গেট ইট লেটার অন। এই যে কাহিনী, হ্যাঁ, এই যে কাহিনী, এইটাই হইল ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল লজিকটা কি? লজিক হচ্ছে প্রেজেন্ট টু ফিউচার, ঘটনা ঘটবে এখন, ইম্প্যাক্ট, প্রভাব হচ্ছে ফিউচারে, এটাই। এই যে প্রেজেন্ট টু ফিউচার, লজিক হচ্ছে প্রেজেন্ট আর ফিউচার লজিক। লজিক কি? ঘটনা ঘটবে এখন, দুইটা ঘটনা, নাও একটা বর্তমানে ঘটনা ঘটে, ইম্প্যাক্ট করে ফিউচারে। আপনি যখন এই জাতীয় কথাবার্তা বলি আমরা, তখন আমরা কন্ডিশনাল ওয়ান অ্যাপ্লাই করি। এটা সবচেয়ে বেশি প্রচলিত কন্ডিশনাল, সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এটা। ভুলও করে লোকজন, তাই না? তাহলে আপনি কাউকে বলতেছেন যদি তুমি হার্ডওয়ার্ক করো, যেহেতু বুঝাচ্ছেন মানে বর্তমানকে বুঝাইছেন। ইফ ইউ ওয়ার্ক হার্ড নাও, তুমি সফল হবা, ইউ উইল বি সাকসেসফুল। তাহলে এখন যেহেতু নাও আর ফিউচারে খেলা হইতেছে, তাহলে আপনার ইফের অংশটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, এই যে সিম্পল প্রেজেন্ট টেন্স লজিক। পরের অংশটা যদি ফিউচারকে মিন করছেন আপনি, সেটা তো ফিউচার হইতেছে এখানে। সেন্স অফ লজিক আসতেছে না? ইফেক্টটা প্রেজেন্ট, পরেরটা ফিউচার। এখন এইটাই যেটা হয় আর কি, যে অনেক সময় ভুল করে লোকজন কি করে, যে ইফ ইউ উইল ওয়ার্ক হার্ড, ইফেক্টটারে ফিউচার বানায় দিছে। তাহলে এখন কি আর আছে নাকি জানাজা হয়ে গেছে বলেন তো? বাক্যটা আছে না জানাজা হয়ে গেছে? ইফ ইউ উইল ওয়ার্ক হার্ড, তো বাক্যের জানাজা হয়ে গেছে, কারণ সে তার লজিকটা অ্যাপ্লাই হলো না। ফিউচার হয়ে গেছে, ফিউচারতে খেলা হবে না, খেলা হবে বর্তমানের সাথে ফিউচার। সো এটা কিন্তু জানাজা হয়ে গেছে, জানাজা ডান, জানাজা ডান, জানাজা হয়ে গেছে, এরকম, তাই না? জানাজা হয়ে গেছে, তাহলে লজিক অ্যাপ্লাই হইতেছে না, তাই না? তো এরকম, যদি তুমি হার্ডওয়ার্ক করবে তুমি সফল হবে, মানে হোয়াট, লজিক ম্যাচ করে না। কিন্তু লজিক অ্যাপ্লাই করি, যদি তুমি হার্ডওয়ার্ক করো নাও, তুমি সফল হবা। তো এরকম লজিকটা দেখি। ফাইন, এখন ইম্প্যাক্ট বাক্যটা সেটা উইল দিয়ে হতে পারে, মে, মাইট, ক্যান, যে কোনো ইউজ করতে পারি আমরা। তাহলে এখন দেখি এটা, তুমি যদি এখানে বলা হচ্ছে এটা কি, তুমি যদি মনোযোগ দাও তাহলে বুঝবা। ইফ ইউ পে অ্যাটেনশন, তাই না? তুমি যদি লেকচারে মনোযোগ দাও, আমার একজন ভলান্টিয়ার লাগবে, চলে আসেন। হু ওয়ান্টস টু বি এ ভলান্টিয়ার? আসেন, সমস্যা নেই, এখানে আমি আছি, আপনার টেনশনে কিছু নাই। হ্যাভ নো ফিয়ার, হ্যাভ নো ফিয়ার, হ্যাভ নো ফিয়ার, টেনশনে কিছু নাই। ইমন মোরাল ইজ হিয়ার, আর এম ইজ হিয়ার, সো আপনার কোনো টেনশন নাই। আপনাকে বাঁচানোর জন্য আমি এখানে আছি, টেনশন নাই। টেনশন নেই লেনে কা, টেনশন দেনে কা। চলে আসেন। ওকে, সুমন, যেদিকে সুমন আছে, দেখি আরেকদিকে রাশেদ আসেন। রাশেদ, হ্যাঁ, আমি একটু বলতে চাচ্ছিলাম একটা হ্যাঁ কথা, বলেন। হ্যাঁ ভাই, সাকসেসফুল আসসালামু যেটা, আলাইকুম। এটা কি ভার্ব? সরি, আবার বলেন। সাকসেসফুল যেটা ইউজ হয়েছে, ইউ উইল বি সাকসেসফুল, এখানে উইল বি সাকসেস হয় নাকি ইউ উইল বি সাকসেসফুল হয়? হুইচ ওয়ান কারেক্ট? সুমন has asked an important question. সাকসেসফুল ব্যাপারটা কি হবে? আচ্ছা, উত্তরটা দেওয়ার আগে এরকম বলি, হি ইজ সাকসেসফুল, সে হলো সফল। তাহলে এই সাকসেসফুল ওয়ার্ডটা কি ভার্ব? আর উল্টা প্রশ্ন করলাম সুমনকে। আমার কাছে মনে হয় সাকসেসফুল ভার্ব নাই, কারণে আমি জিজ্ঞাসা। আচ্ছা, ঠিক আছে, তো সুমন বলছে তার কাছে মনে হয় এটা ভার্ব না। সাকসেসফুল ওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এটা কি? এক্সিকিউটিভ। অ্যাডজেক্টিভ। এটা গ্রামার বই লাগে আপনাদেরকে,
নর্মালি যদি বি ভার্ব মেইন ভার্ব হয় কি হয়, বি ভার্ব যদি মেইন ভার্ব হয় নাম্বার 1, এবং বি ভার্বের পরে এরপর যদি একটা ওয়ার্ড বসাইতে হয়, কয়টা ওয়ার্ড? একটা একটা ওয়ার্ড বসায়, তাহলে সেই ওয়ার্ডটা সাধারণত অ্যাডজেক্টিভ, সেই ওয়ার্ডটা ইউজুয়ালি কি হতে হবে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হইতে হবে। এখানে আমাদের তুমি সফল হবা, এখানে বি হচ্ছে মেইন ভার্ব, বি কি মেইন ভার্ব, তাহলে এটা কি একটা ওয়ার্ড বসাইছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। ঠিক আছে, যেমন আপনি যদি বলেন শি ইজ নাইস, শি ইজ নাইস, তো নাইস Nice. ওয়ার্ডটা কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। ওকে ওকে, ঠিক আছে। রাশেদ আসেন, রাশেদ। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাশেদ, তাহলে আপনি এখানে আমরা আসি, তাই না? এখানে যে তুমি যদি লেকচারে মনোযোগ দাও তাহলে তুমি বুঝবা। তো সেন্স অফ লজিকটা হচ্ছে একটা প্রেজেন্ট বর্তমানে ঘটনা, আরেকটা হচ্ছে কি প্রথমটা হচ্ছে ফিউচার। তাহলে আমরা যদি যদি if অ্যাপ্লাই you করি, হ্যাঁ, ইফ if you concentrate on lecture, if you concentrate concentrate on lecture on দিদি on you, you might understand or you will understand or you might understand. ঠিক আছে, নো প্রবলেম, দুইটা হইতে পারে, সমস্যা নেই, দুইটা 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 ভিন্ন থিম, বাট সেন্টেন্স ইজ কারেক্ট। এখন কনসেন্ট্রেশনের জায়গায় যদি কেউ বলে পে অ্যাটেনশন টু, সমস্যা আছে কোনো? হতে পারে, বাট আই লাইক দ্য ফ্যাক্ট দ্যাট ইউ ইউজ কনসেন্ট্রেট অন। আমাদের আসলে কিন্তু ভালো করছে, কনসেন্ট্রেটের পরে কিন্তু অন বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ঠিক হয়েছে। গুড গুড ম্যান, গুড। ইফ ইউ পে অ্যাটেনশন টু দ্য লেকচার ইউ উইল আন্ডারস্ট্যান্ড। ওকে, দুইটা কারেক্ট, ভালো হয়েছে, গুড। পরেরটাতে যাই। যদি বাচ্চারা গ্রুপ অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করে তাহলে তারা অনেক কিছু শিখবে। এখন একটা কথা আছে, এই তাহলেও কথা আছে না? তো হ্যাঁ। স্পিকিং এ আমরা অনেক সময় দেন বলি, কি বলি? দেন ইফ ইউ ওয়ার্ক হার্ড দেন ইউ উইল বিকাম সাকসেসফুল। রাইটিং এ দেন ওয়ার্ড ইউজ করবো না, এটা কমন মিস্টেক আর কি। রাইটিং এ এই ওয়ার্ড ইউজ করা, মাঝখানে দেন ইউজ করা যাবে না, কমা দিছি মানে হয়ে গেছে। পরেরটা যাই একটু আমরা, রাশেদ। ইফ যদি হ্যাঁ। বাচ্চারা If children's participates group activity participate on group activity পার্টিসিপেট ইন হবে, ইন in group activity, অ্যাক্টিভিটিস প্লুরাল বানাই দেই, গ্রুপ অ্যাক্টিভিটিস, বা এটা কি দেন দিয়ে আলাদা করবো তারা অনেক নাকি কিছু আমরা ইয়েতে জাস্ট কমা দিব, তো দেন ইউজ করা যাবে না, দেন ইউজ করা যাবে না রাইটিং এ, জাস্ট কমা। they will learn more. তারা শিখবে, হুম। আচ্ছা, they will learn many things, বলে many things, তাই না? they will learn many things. চিলড্রেনস কিন্তু না, চিলড্রেন, চিলড্রেন কথাটা প্লুরাল, তাই না? আর পার্টিসিপেট, ঠিক আছে, গুড গুড, পার্টিসিপেট ইন হবে আর কি, অন না। আচ্ছা, পরেরটা, যদি ড্রাইভারলেস কারগুলো জনপ্রিয় হয়, ইফ ড্রাইভারলেস কার্স, Driverless car are popular. আর মানে হ্যাঁ, কিন্তু আর মানে পপুলার, দে আর পপুলার, এখন পপুলার। আর যদি হওয়া বোঝানো হয়, মানে পরিবর্তন বোঝানো হয়, তাহলে হবে বিকাম। Okay. এখন if Tavares cars become popular, The accident will be reduced. The accident will reduce. become popular, Accident will reduce. accident লেখা আছে, অ্যাক্সিডেন্টের সংখ্যা, Oh, number of সংখ্যা আগে accidents. আনেন। The number of accident will reduce. হ্যাঁ, নাম্বার অফ অ্যাক্সিডেন্ট রিডিউস Will decrease or মানে decrease. রিডিউস আর ডিক্রিজের মধ্যে পার্থক্য আছে, বলবো? রিডিউস জি, মানে বলুন। কমানো, রিডিউস মানে কি? কমানো, মানে মানে কেউ কমাবে, আর ডিক্রিজ মানে কমে যাওয়া। কোনটা বসাবো এখানে, রিডিউস বসাবো না ডিক্রিজ বসাবো? Decrease. মানে
Decrease বসাবো রিডিউস ভাই। রিডিউস মানে কেউ হ্যাঁ বস আশা কইতাছে আই উইল রিডিউস ইউর স্যালারি মানে ব্যাপারটা খুব ডেঞ্জারাস হয়ে গেল এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ রাশা থ্যাঙ্কস আ লট ম্যান থ্যাংক ইউ ফর ইওর কোঅপারেশন এগুলো সবাই পারি মানে এগুলো না পারার কথা না আর কি। হ্যাঁ শুধু এখানে ভুলটা হচ্ছে মাঝখানে দেন ইউজ করে দেওয়া আর ভুল হইছে সাবজেক্ট ডিপার্টমেন্টে ভুল করে লোকজন সেটা আলাদা ব্যাপার টেন্সের ভুল কিন্তু করে না কারণ প্রথমটা হচ্ছে প্রেজেন্ট পরেরটা হচ্ছে ফিউচার বা এরকম সামনে ঘটনা ঘটবে আচ্ছা তো এখানে টুইস্ট দেখতে চাই আমরা যে টুইস্ট আপনাদেরকে B2 থেকে C2 তে নিতে পারে টুইস্ট টুইস্ট হচ্ছে এই কন্ডিশনাল বাক্যগুলোর ফার্স্ট কন্ডিশনালে স্পেশাল ঘটনা ঘটে এটা সেই ঘটনা হচ্ছে এরকম ফার্স্ট কন্ডিশনালে ইফ না লেখা তার পরিবর্তে আপনি বলতে পারেন প্রোভাইডেড দ্যাট প্রোভাইডেড দ্যাট এই প্রোভাইডেড দ্যাট মানে হলো যদি বা এই শর্তে যে এই প্রোভাইডেড দ্যাট মানে কিন্তু দেওয়া আছে এরকম না এরকম স্পেশাল ব্যবহার ইফ ইজ ইকুয়াল টু প্রোভাইডেড দ্যাট এই প্রোভাইডেড দ্যাট একটা কনজাংশন হিসেবে ইউজ হচ্ছে স্পেশাল ব্যবহার এটা সবাই সবাই একটু চ্যাট বক্সে লেখেন ইফ ইজ ইকুয়াল টু প্রোভাইডেড দ্যাট সবাই লেখেন ইফ ইজ ইকুয়াল টু প্রোভাইডেড দ্যাট লেখেন তো আমরা কি দেখলাম ইফ ইজ ইকুয়াল টু প্রোভাইডেড দ্যাট তো একদম আমরা খেলাটাকে সিম্পল করে ফেলি লেট আস মেক ইট ভেরি সিম্পল তাহলে প্রথম কন্ডিশনালে যেখানে আমরা ইফ ইউজ করেছি পাল্টে প্রোভাইডেড দ্যাট বলে দিই হ্যাঁ রাশেদ আসেন রাশেদ অডিওতে আসেন জি ভাই। ইফটা যে প্রথমে কইলাম না ইফের জায়গায় জি। এখন আমরা কমু প্রোভাইডেড দ্যাট কি কমু প্রোভাইডেড Provided that. তাহলে বলেন প্রথমটা বলেন প্রোভাইডেড দ্যাট দিয়ে বলেন প্রোভাইডেড দ্যাট Hello. শুনতে পাচ্ছি রাশেদ ওয়্যার আর ইউ ফ্রম আপনি কোথায় ক্লাস করছেন Hello. হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি আপনাকে রাশেদ আপনি শুনতে পাচ্ছেন নেটওয়ার্কের Hello. সমস্যা মনে হয়। রিয়াজ হ্যালো রিয়াজ বলেন রিয়াজ শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি রিয়াজ রিয়াজ ইফ এর জায়গায় প্রোভাইডেড দ্যাট ইউজ করে বাক্যগুলো বলবেন provided that জি ইফ এর জায়গায় Provided- প্রোভাইড হ্যাঁ হ্যাঁ provided that you concentrate on the lecture, you will understand. গুড তারপরে Provided that children participate in group activities, they will learn many things. গুড একটু নিচে। 3 নাম্বারটা ইফ এই যে হ্যাঁ। ড্রাইভারলেস কার্স Provided that driverless car become popular, the number of accidents will reduce. নাইস দেখতে তাহলে টুইস্ট হয়ে গেল না জিনিসটা জি যেখানে ইফ সেখানে প্রোভাইডেড দ্যাট ফার্স্ট কন্ডিশনাল আচ্ছা প্রথমে আমরা এক কাজ করি ইফটাকে বাক্যের মাঝখানে নিয়ে যাই হ্যাঁ সুমন আপনি হেল্প করেন হ্যাঁ এরকম জি। যে ইউ উইল আন্ডারস্ট্যান্ড আগে বলবেন পরে বলবেন ইফ ইউ কনসেন্ট্রেট অন লেকচার ইফ ইউ পে অ্যাটেনশন টু দ্য লেকচার ওকে okay 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 second class আগে বলবো no problem. হ্যাঁ You will understand if you concentrate on the lecture. গুড এবার কাজ করেন ওই আবার সেকেন্ড ক্লজ ইফ এর পরিবর্তে প্রোভাইডেড দ্যাট ইউজ Provided করবেন that. হ্যাঁ ইউ উইল Okay. আন্ডারস্ট্যান্ড You will understand provided that you will concentrate on the lecture. গুড সেম কাজ করেন 2 নাম্বারটার ক্ষেত্রে They will they- learn many things Mhm. provided that children participate in group activities. গুড আরেকবার বলেন আরেকবার They will learn many things provided that children participate in group activities. হ্যাঁ 3 নাম্বারটা The number of accidents will reduce provided that driverless car become popular. এক্সিলেন্ট তো প্রোভাইডেডদের জন্য আমরা লিখি মাঝখানে তো এর আগে আমরা কমা ইউজ করি
মানে বোঝানোর জন্য, কারণ অনেকের কনফিউশন লাগতে পারে যে এটা কি ভার্ব কিনা। অনেকে কি মনে করতে পারে, অনেকে এটা কি মনে করবে, হ্যাঁ, ভার্ব প্রোভাইডেড মনে করতে ভার্ব, পারে, হ্যাঁ ভার্বের পাস্ট ফর্ম মনে করতে পারে, কিন্তু এটা আসলে ইফ অর্থে ব্যবহার হচ্ছে। আপনাকে আরেকটা টুইস্ট দেবো এখানে, অ্যানাদার টুইস্ট দিব কিনা বলেন। জি জি বলেন। ফার্স্ট কন্ডিশনালে দেখলাম ইফের পরিবর্তে কাকে ইউজ করতে পারি, প্রোভাইডেড দেন। খুব অবাক হয়ে যাবেন, শুড ইউজ করা যায়। ইউজ করা যায় ফ্রুট। শুড না, প্রোভাইড ফয়সাল, প্রোভাইডারদের শুধু ফার্স্ট কন্ডিশনালে, অন্য কোনো কন্ডিশনাল ইউজ করা যাবে না, শুড এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এখন কাজ করি, সুমন জি। প্রথমটা ইফের পরিবর্তে বলবেন শুড। শুড Should. শুড হ্যাঁ, Should you concentrate on the lecture, you will understand. তারপর 2 নম্বরটা Okay. শুড Should children participate in group activities, they will learn many things. 3 নম্বরটা Should driverless car become popular, the number of accidents will reduce. ভেরি গুড। এগুলো সব C2 লেভেলের। কি লেভেল এগুলো? C2. সাধারণ লোকজন জানেও না বা কনফিউশন আছে। আচ্ছা, শুডটা কি তাহলে আমরা ইফ মানে প্রথমেই ইউজ করব? প্রথম পরে সেকেন্ড হইতে পারে। ইউ উইল আন্ডারস্ট্যান্ড শুড ইউ কনসিডার অন দ্য লেকচার, সেক্ষেত্রে আমরা যে কমা ইউজ করবো আর কি। পরে ইউজ করা যাবে কিনা এরকম? হ্যাঁ যাবে, অবশ্যই যাবে, অবশ্যই যাবে। You will অবশ্যই। understand. Should you concentrate on lecture? রাইট, এক্স্যাক্টলি। এগুলো কিন্তু সুপার, এগুলো হচ্ছে সুপার অ্যাডভান্সড। তো নর্মালি রাইটিং এ আমি ইউজ করতে বলি প্রোভাইডেড দ্যাট এবং ইফ, এই দুইটাই। ঠিক আছে। আর শুড স্পিকিং এ, শুড কোথায়? আপনি শুড দিয়ে একটা একটা আপনি বাক্য বানাবেন, মানে এই কন্ডিশনাল বাক্য, এক্সামিনার তো বলে ওয়াও এই লোক কই থেকে আইছে, সাধারণ লোকজন জানি না, সাধারণ লোকজন এটাকে মনে করতেছে অন্য কিছু, রাইট? ওকে ফাইন, সামনে যাচ্ছি। এখন এই যে আমরা ইফ প্রোভাইডেড দ্যাট কন্ডিশনাল 1 নিয়ে আলোচনা করলাম, এটা নিয়ে প্রশ্ন আছে কিনা দেখি। শরীফ, আপনার কিছু কোয়েশ্চেন আছে? এনিথিং ইউ ওয়ান্ট টু আস্ক? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। লাস্ট এক্সাম্পল যেটা, এটা কি পেসিভ মোডে হবে? ইফ যেমন? ড্রাইভারলেস কার বিকাম পপুলার, দ্য নাম্বার অফ অ্যাক্সিডেন্টস উইল বি ডিক্রিজড। ইনক্রিজ ডিক্রিজ এগুলো প্যাসিভ ফর্ম হয় না, এগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব? ইনট্রানজিটিভ। মানে এগুলো আমি ওগুলোতে গেলাম না, মানে এগুলো ইনক্রিজ ডিক্রিজ কারণ আমরা প্যাসিভ বানাই না। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই যে এগুলো বলবো না উইল বি ডিক্রিজড, এরকম না, উইল ডিক্রিজ। চালের দাম কমে যাবে, চালের দাম, প্রাইস অফ রাইস উইল ডিক্রিজ। যদি এরকম হয় যে কারো দ্বারা কেউ কমাবে, হ্যাঁ, যেমন আই উইল রিডিউস ইউর স্যালারি, তো মাই স্যালারি উইল বি রিডিউসড বাই মাই বস, সেটা অন্য জিনিস। বাট ইনক্রিজ ডিক্রিজ এগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, এগুলোকে আমরা প্যাসিভ বানাই না। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। সামনে কাছে আরো 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 আলো 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 পড়ালেখা করি কিছুটা, আরেকটা জিনিস পড়ালেখা করি। শাহিদ বলেন, শাহিদুল ইসলাম বলেন। স্যার, হ্যাঁ, আসসালামু আলাইকুম। বলছিলাম, প্রোভাইডেড দ্যাট আর ইফ কি স্যার একই অর্থে ব্যবহৃত হয়? এখানে অ্যাবসলিউটলি এক অর্থে ব্যবহার হবে, এখানে সেম অর্থ। ইয়েস স্যার, ধন্যবাদ। এটা কিন্তু স্পেশাল ব্যবহার। নরমালি প্রোভাইড মানে কিন্তু দেয়া, তাই না শাহিদুল? জি স্যার, জি স্যার। ওইটা আলাদা ব্যবহার, ডিফারেন্ট ইউজ। আমরা এখানে অন্য স্পেশাল ইউজ শিখলাম এখানে। ঠিক ঠিক আছে আছে, স্যার। ওকে গুড। চলেন আমরা আর 2-1টা জিনিস দেখি। আচ্ছা, আমরা সবাই এরকম সিন্স এজ বিকজ ইউজ করতে জানি। এগুলো 3টা সাবঅর্ডিনেট, মানে 3টা কনজাংশন আছে। আমরা কারণ কারণ উল্লেখ করি সিন্স এজ বিকজ দিয়ে। না, শুড ফর্মাল না, ইনফর্মাল না, ফর্মালি আছে। এটা শুধু ফর্মাল না, C2 লেভেলের এটা। হ্যাঁ, খেয়াল করেন গাইস, সিন্স এজ বিকজ দিয়ে আমরা কি করি? কারণ উল্লেখ করি, এবং এটা হচ্ছে এই মানে আমরা স্পিকিং এ রাইটিং এ প্রচুর ইউজ করে থাকি। ব্যাপক, মানে সিন্স এজ বিকজ এই 3টা লেটার, 3টা কনজাংশন ব্যাপক ইউজ হয়ে থাকে স্পিকিং রাইটিং 2 জায়গাতেই। কিছু বললে আমরা সিন্স দিয়ে কারণ উল্লেখ করি,
এস দিয়ে কারণ উল্লেখ করি, বিকজ দিয়ে কারণ উল্লেখ করি, তাই না? যেরকম চিলড্রেন শুড বি পুট ইনটু গ্রুপ অ্যাক্টিভিটিস, বাচ্চাদেরকে গ্রুপ অ্যাক্টিভিটিতে নিয়ে যাওয়া উচিত। কেন? সিন্স অ্যাজ অর বিকজ what is going on, man? Because they learn more from their peers than anybody else. তারা পিয়ারদের থেকে মানে সমবয়সীদের থেকে বেশি শেখে। এই কারণে বাচ্চাদেরকে গ্রুপ অ্যাক্টিভিটিতে নিয়ে যাওয়া উচিত, কারণ তারা বেশি শেখে। সিন্স অ্যাজ বিকজ, তো সিন্স দিয়ে আমরা কমপ্লেক্স বাক্য বানাই, এস দিয়ে বানাই, বিকজ দিয়ে বানাই। সবাই জানে আইএলটিএস পরীক্ষার প্রত্যেকটা পরীক্ষার্থী এই তিনটা একদম মুখস্থ ঠুটস্থ। বিকজ স্পিকিং এ প্রচুর লাগে, রাইটিং ও লাগে। সিন্স অ্যাজ বিকজ এই তিনটা আপনার মুখস্থ থাকতে হবে, মাস্ট। মাঝে মাঝে আমরা বলি ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট বলি স্পিকিং এ, যে চিলড্রেন শুড বি পুট ইন গ্রুপ অ্যাক্টিভিটিস ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট দে লার্ন মোর ফ্রম দেয়ার পিয়ার্স। তাহলে এগুলো তো আপনারা জানেন, এগুলো জানেন, কমপ্লেক্স বাক্য হইতেছে এগুলো। তাহলে এখন এইটা আলোচনা এখন এই মুহূর্তে লাস্টে কেন নিয়ে আসলাম, কারণটা হইলো একটা টুইস্ট আছে। টুইস্টটা হইলো এটাও প্রোভাইডেড দ্যাটের মতো। হ্যাঁ, ভালো কি বলে রাইটাররা একটা কনসেপ্ট জানে যেটা অন্যরা জানে না। সেটা কি? যখন আমি কারণ উল্লেখ করি কোনো কিছু, তখন আমি সিন্স অ্যাজ বিকজ এর পরিবর্তে দিতে পারি গিভেন দ্যাট। কি? গিভেন দ্যাট। এটা শুনছেন আগে কখনো? এটা কাহিনী দেখছেন? এটা গিভেন দ্যাট, সিরিয়াসলি? ইয়েস, সিরিয়াসলি। তাহলে ঘটনাটা খেয়াল করেন, আমি কইতাছি কি যে আচ্ছা বাচ্চাদেরকে গ্রুপ অ্যাক্টিভিটি নিয়ে যাওয়া উচিত। কেন? যেহেতু তারা বেশি শেখে, রিজন হচ্ছে এটা। তাহলে ভালো রাইটার চিন্তা করবে, ঠিক আছে ভাই, সিন্স অ্যাজ বিকজ তো এভরিবডি উইল ইউজ, রাইট? আমি এখানে ইউজ করতেছি গিভেন দ্যাট। দেখেন খেলা, দেখেন ভেলকি লাগে, ভেলকি আছে না, ভেলকি খেলা। কি হলো এখানে? একদম আউট অফ নো ওয়্যার আপনার বাক্যটা C2 লেভেল হয়ে গেছে। এই এখানে গিভেন কি মানে কি দেওয়া ফিউচার আছে? ফর্ম হবে না? না, ফিউচার কিছু না, টেন্সের বাধ্যবাধকতা নাই এখানে, হচ্ছে লজিক অ্যাপ্লাই করে। কারণ হলো সেটা, কারণ তারা শেখে বেশি। হ্যাঁ, আপনি ফিউচার দিয়ে বলতে চাইলে অন্য সেন্সে আসবে, হ্যাঁ তারা বেশি শিখবে, তারা এরকম হতে পারে। এটা জেনারেল, এটা তারা বেশি শেখে নর্মালি। হ্যাঁ, এরকম হতে পারে। আমি ফিউচার সেন্সে যদি বলতে চান আপনি। এখন খেয়াল করেন, তো বাচ্চাদের এটা নেওয়া উচিত কারণ তারা বেশি শেখে, তাদের পিয়ারদের থেকে শেখে। কিরকম? আপনি দেখছেন যে পিয়ারদের থেকে, সমবয়সীদের থেকে তারা বেশি শেখে। আবার আপনার আরেকটা টুইস্ট মনে হইলো, আচ্ছা গিভেন দ্যাট না লেখা যদি আমি লেখা দিই কনসিডারিং দ্যাট, তাহলে গেমটা আরো জমে গেল না? চিলড্রেন শুড বি পুট ইনটু গ্রুপ অ্যাক্টিভিটিস কনসিডারিং দ্যাট দে লার্ন মোর ফ্রম দেয়ার পিয়ার্স। তারপরে সিন্স অ্যাজ বিকজ এর, হ্যাঁ সিন্স অ্যাজ বিকজ এর এই যে বৃত্ত থেকে বেরোয় আসছেন। একজন কইছে যে কনসিডারিং দ্যাটটা সুন্দর। আসলে গিভেন দ্যাট হচ্ছে স্ট্রাকচার। কোনটা? সুন্দর হলে কিন্তু হবে না, তাই না? নিজেকে সুন্দর, গিভেন দ্যাট হচ্ছে, এটা হচ্ছে C2 লেভেল স্ট্রাকচার। একজন লিখছে কনসিডারিং দ্যাট সুন্দর লাগছে। হ্যাঁ, হতে পারে, বাট গিভেন দ্যাট এর সিনোনিম হচ্ছে কনসিডারিং দ্যাট। দুইটা ইউজ করা যাবে, সমস্যা নেই। বুঝছেন ইমরান? একবার মানে একটা অ্যাড ছিল আমাদের সময়, ছোটবেলা একটা অ্যাড দেখায়, পন্ডসের অ্যাড, পন্ডস। ওই পন্ডসের অ্যাডে এক আন্টির একটা মেয়ে আছে, মেয়েটা শুনতো না আসলে, যদিও বডি শেমিং, এখন ওদের মামলা হয়ে যেত। হ্যাঁ, এরকম একটা আন্টি, একটা মেয়ে, একটু ধরেন একটু ডার্ক, একটু ফ্যাট আছে এরকম। তো আন্টির মেয়ের নাম ছিল মোনা। হ্যাঁ, তো তারপর মডেল আসছে, মডেল তো সুন্দরী থাকবে। তো মডেল আসছে, সুন্দরী মডেল। আন্টি বলতেছে হ্যাঁ মেয়েটা সুন্দর,
কিন্তু আমার মনের মতো না, তাই না? পরে পন্সের অ্যাড ছিল একটা, অনেক আগের, অনেক আমাদের ছোটবেলার ad। তো এখন খেয়াল করেন গাইস, তো সুন্দরটা হচ্ছে পার্সোনাল, নিজের একটা নিজের কাছে চাওয়া, কিন্তু রেশনালি given that is better than considering that. However, আমরা দুইটা ইউজ করতে পারি। আচ্ছা, ফর এক্সাম্পল স্যার একটা স্পেশাল ক্লাস নেন, একটা ছোট টুইস্ট, আমাদের পুরো যে 20টা স্ট্রাকচার টুইস্ট দিয়ে শিখবো আমরা, আমাদের লক্ষ্য উদ্দেশ্য আছে, ওইটা পূরণ করতেছি আমরা আস্তে আস্তে। এগুলো আগে থেকে আমরা দেখছি কোনগুলো শিখবো আমরা, আস্তে আস্তে এখানে আসতেছে। তো এখন কি সবসময় সিন্স এজ বিকজ এর পরিবর্তে গিভেন দ্যাট ইউজ করা যাবে কিনা, সবসময় যাবে কিনা, এটা এটা একটা প্রশ্ন। আসলে সবসময় যায় না। হ্যাঁ, গিভেন দ্যাটের এক্সাক্ট বাংলা হইলো কোনো কিছু বিবেচনা করা, মানে আমরা কারণ অর্থে এক্সপ্রেস করতে পারি, কারণ অর্থে এক্সপ্রেস করতে পারি। আমি দুইটা জিনিস বলে শেষ করে দেবো আজকে। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে যদি আপনি ধরেন কোনো অপিনিয়ন দেন, হ্যাঁ, অপিনিয়ন দিতে চান আপনি, সেক্ষেত্রে গিভেন দ্যাট দিয়ে কারণ কারণ উল্লেখ করবেন আপনি। হ্যাঁ, এখন একটা জিনিস শুধু খেয়াল বলি আপনাদেরকে, এটা যেহেতু জানা থাকলে আপনার জন্য ভালো। যদি আমি বলেছি গিভেন দ্যাট এবং এটা কারণ হিসেবে উল্লেখ করতে পারি আমরা, একটা জিনিস খেয়াল করেন, বাট আপাতত এতটুকু শিখেন যে আমরা কারণ উল্লেখ করার জন্য গিভেন দ্যাট অথবা কনসিডারিং দ্যাট ইউজ করতে পারি। এটা C2 লেভেলের স্ট্রাকচার, ইংরেজির হায়ার স্ট্রাকচার হচ্ছে লেভেল হচ্ছে এগুলো। গিভেন দ্যাট এটা বেশি ফর্মাল, একাডেমিক ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করে থাকি। এস কম ফর্মাল, এটা ইউজ করি আমরা এরকম। গিভেন দ্যাট ধরুন আপনি একটা রিজন বা একটা কথা বলে আপনি একটা বক্তব্য জোরালো ভাবে প্রকাশ করতে চাইতেছেন যে বাচ্চাদের গ্রুপ অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করা উচিত, কেন, কারণটা কি, ওই যে গিভেন দ্যাট দে লার্ন মোর। আচ্ছা, এস দিয়ে শুধু আমি রিজন দেখাই, এখানে মানে জোর দেওয়া হয় না কিছু। এস এর পরিবর্তে গিভেন দ্যাট ইউজ করা যায়, যায় নট অলওয়েজ, নট অলওয়েজ। যেমন ধরেন আই স্টপ ওয়াকিং, হ্যাঁ, এস ই কল্ড মি। এখানে ধরেন এটা তো যখন বোঝানো হয়েছে, যখন, এটা অন্য জিনিস। এস দিয়ে কিন্তু যখনও বোঝায়, খেয়াল রাখবেন, যখন বোঝে আলাদা ইউজ আছে, এক্ষেত্রে তো গিভেন দ্যাট বসানো যাবে না, তাই না? এস দিয়ে যখনও হইতে পারে, টাইম বোঝাইতে পারে। শুধু রিজন বোঝাতে চাইলে আপনি এস ব্যবহার করতে পারেন, বাট কোনো যদি জোর দিতে চাই, আমরা ফোকাস দিতে চাই, তাই না, গিভেন দ্যাট ইউজ করবো। এর মাল্টিপল ইউজ আছে। এখন গিভেন দ্যাট আর 2 মিনিটের আলোচনা আছে। হ্যাঁ, গিভেন দ্যাট এবং কনসিডারিং দ্যাট, তাহলে দেখবেন আপনাদের এটা একটা মারাত্মক লেভেল, এটা ইউজ করা উচিত রাইটিং এ। আমি সবাইকে জোর দিয়ে বলি, ভাই আপনি রাইটিং এ গিভেন দ্যাটটা ইউজ করার চেষ্টা করবেন, যখন একটা আইডিয়া দিছেন, অপিনিয়ন দিছেন, বা এটাকে এক্সপ্লেনেশন দেওয়ার জন্য ইউজ করার চেষ্টা করবো আমরা। এবং আপনার রাইটিং এর স্ট্যান্ডার্ড অফকোর্স একটু হলো কি হবে, অন্যদের থেকে বেটার হবে, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। আপনি রিমন সায়েন্সে ক্লাস করেছেন, আপনার রাইটিং বেটার হইতে হবে, আপনার রাইটিং ইঞ্জিনিয়ারিং করতে হবে। মনে রাখেন, ইঞ্জিনিয়ারিং না করলে কিন্তু রাইটিং আপনার যেখানে থাকবে সেখানে থাকবে। ইউ হ্যাভ টু গো ফর রাইটিং ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, এটা কিন্তু এই মানে আমাদের সেকেন্ড থট টেকনিক যেটা আছে, এটা অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, জাস্ট সেকেন্ড, ওকে, এখন একটা আলোচনা করব। গিভেন দ্যাট মানে কনসিডারিং দ্যাট মানে কোনো কিছু বিবেচনা করা। আপনি কাউকে একটা আইডিয়া দিলেন, আপনি কাউকে বললেন যে ইউ শুড গো হোম নাও, তোমার বিদেশে তোমার এখন বাড়ি যাওয়া উচিত। এই যে আপনি তাকে একটা একটা সাজেশন দিলেন, হ্যাঁ, কেন, আপনার এটার পেছনে লজিক কি ছিল? গিভেন দ্যাট ইট ইজ অলরেডি 10 PM, অর্থাৎ অলরেডি 10 PM, এটার উপর ভিত্তি করে, এটার উপর ডিপেন্ড করে আপনি তাকে সাজেশনটা দিচ্ছেন। না আপনি বলতে পারেন বিকজ
ইট ইজ অলরেডি 10 PM, কিন্তু ওই যে বিকজ সিন্স এস থেকে এই বাক্যের স্ট্যান্ডার্ড অনেক অনেক হাই, আনবিলিভেবলি হাই, মানে কোনো মিল নাই দুটার মধ্যে। সিন্স এস বিকজ হচ্ছে B1 আর B2, এটা C2, C2 হচ্ছে হাইয়েস্ট অ্যাডভান্সড। ইউ শুড গো হোম নাও। আমি যে এটা দিলাম কিসের উপর ডিপেন্ড করে আমি অপিনিয়নটা দিলাম? গিভেন দ্যাট, কারণ এখন 10টা বাজে, বাংলাটা হতে পারে কারণ 10টা বাজে, বাংলা হতে পারে এখন 10টা বাজে, এটা চিন্তা করলে তোমার বাড়ি যাওয়া উচিত। তো একটা আইডিয়া দিয়া আমি যেটার উপর ডিপেন্ড করে আইডিয়াটা বলেছি, সেই কথাটা গিভেন ডেট দিয়ে বলবো। আমি আইডিয়া দিলাম, গিভেন ডেট দিয়ে আমি ওই কারণটা কেন আমি আইডিয়াটা দিয়েছি, রিজন বাক্যটা দিলাম এখানে। যেমন উই শুড নট কল হিম, যে আমি কল হিম বললাম, আমার উচিত না তাকে কল করা, কিসের উপর ডিপেন্ড করে আমি কথাটা বলেছি? গিভেন দ্যাট হি সিক রাইট নাও, সেই মুহূর্তে অসুস্থ আছে ভাই। গিভেন দ্যাট শুরুতে হতে পারে, বাক্যের মাঝখানে হতে পারে, মানে এই অংশটুকু কিসের উপর ডিপেন্ড করে? আপনি অপিনিয়ন দিলেন, সেটার আগে গিভেন দ্যাট। মাইন্ড ব্লোয়িং সেন্টেন্স এটা, হ্যাঁ মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং। আপনি বলেন ইট ইজ সারপ্রাইজিং টু নো দ্যাট হি ক্যান রান 100 কিলোমিটার এট এ স্ট্রেচ। এটা অবাক করা ঘটনা যে 100 কিলোমিটার দৌড়াতে পারে সে একটা না। আপনি যে করলেন অবাক করা ঘটনা, আপনি কেন বললেন, কিসের উপর ডিপেন্ড করে বললেন এটা অবাক করা ঘটনা? কারণটা কি? গিভেন দ্যাট হি 70 ইয়ার্স ওল্ড। আচ্ছা, তাই না? ধরেন আমি একটা সাজেশন দিলাম, গিভেন দ্যাট এক্সপ্লানেশন দিচ্ছি। Given her, considering her age, her success is incredible. এরকম চিন্তা করি, দেখেন আপনি বললেন হার সাকসেস ইজ ইনক্রেডিবল, তার সফলতা অবিশ্বাস্য। আপনি যে বললেন অবিশ্বাস্য, কেন আপনি এই কথাটা বললেন? কিসের উপর ডিপেন্ড করে বললেন অবিশ্বাস্য? কারণটা কি? গিভেন দ্যাট শি ইজ ভেরি ইয়াং। দেখছেন, এগুলো মাইন্ড ব্লোয়িং। এই ধরনের বাক্য ইউজ না করে আপনি কিভাবে বেন 7-8 পাওয়ার চিন্তা করেন বলেন তো? আও এখন নর্মালি সিনসিয়ার বিকজ তো কমন থিওরি সবাই জানে, আর ওই তিনটা তো সিনসিয়ার বিকজ আর ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট তো মুখস্থ। সকল আইএলটিএস ক্যান্ডিডেট মুখস্থ গুলো থাকবে, যত আইএলটিএস ক্যান্ডিডেট আছে সবাইটা কি মুখস্থ থাকবে। কারণ কি? স্পিকিং এ রাইটিং এ আমরা কোনো কথা বলার পরে ওই কারণগুলা বলি, আমরা ওগুলো ইউজ করে। আর এখানে তো আমরা স্পেশাল ইউজ দেখতেছি, খেয়াল করেন। এটা যে লাস্ট কথা শেষ আমাদের আজকে। আমাদের দেশে অর্থনৈতিক অবস্থা খারাপ, তাই বিদেশে যাওয়া উত্তম। এখন অপিনিয়ন কোনটা এখানে বলেন তো? এখন অপিনিয়ন কোনটা, 1 নাম্বারটা না 2 নাম্বারটা? মানে 2 বিদেশ যাও। বিদেশ যাওয়া উত্তম, বিদেশ যাওয়া উত্তম। আমি কথাটা কইলাম কোন কথার উপর ডিপেন্ড করে কইলাম? একের উপর দেশের অবস্থা খারাপ, যেটার উপর ডিপেন্ড করে কইলাম এটার আগে কি বসাইতে হবে? সিন্স অ্যাজ বিকজ ইউজ করতে পারবো, বাট গিভেন দ্যাট অথবা কনসিডারিং দ্যাট। খেলাটা হলো আপনি কি গিভেন দ্যাট বা কনসিডারিং দ্যাট ইউজ করবেন, নাকি নর্মালি লিখে দিবেন। এই ইঞ্জিনিয়ারিংটা কে করবে, সিদ্ধান্ত কে নেবে? যেমন ধরেন, এটা উদাহরণ এভাবে যদি লিখি আমি, দেখেন, the economic situation of our country is bad, so তাই it is better for us to go abroad. বাক্য ঠিক আছে না? বাক্য তো ঠিকই আছে, সো দিয়ে লিখছে, কম্পাউন্ড বাক্য বানাইছে এখানে। আপনি যদি কম্পাউন্ড বাক্য লেখেন, হ্যাঁ, আপনার কেউ কি মানে মাইট দিবে বলেন? জেল জরিমানা হবে?
অ্যাবনিবল না, এবলে না, নট স্যাটিসফ্যাক্টরি বলতে পারেন। আচ্ছা বলেন, ইকোনমিক সিচুয়েশন ব্যাডের জায়গায় পোর বলতে পারেন, পোর বলতে পারেন, পোর। আচ্ছা বলেন, আপনি যদি কম্পাউন্ড বাক্য লেখেন আপনার কোনো জেল জরিমানা হবে কিনা বলেন, কথা বলেন, জেল জরিমানা হবে? না, এখন আপনি যদি ইঞ্জিনিয়ারিং করে চিন্তা করেন, আচ্ছা কাহিনী কি বিদেশ যাওয়া উত্তম, আমি তো এটাকে চাইলে গিভেন ডেট লিখে দিতে পারি, পারি না? তাহলে আমি এভাবে যে লেখা শুরু করলাম যে গিভেন দ্যাট ঘটনা কি, the economic situation of our country is bad, so তো থাকবে না, কমা, it is better for us to go abroad, কমপ্লেক্স বাক্য, কি কমপ্লেক্স, এবং C2 লেভেলের। কোন লেভেলে চলে গেল এটা? C2। অথবা যদি আমি ঘুরায় বলি এরকম, it is better for us to go abroad, কমা, given that আমাদের জন্য বিদেশ যাওয়াটা বেটার। তা কিসের উপর ভিত্তি করে কথাটা বললাম, কোনটা চিন্তা করছি আমি, আমরা given that the economic situation of our country is poor, এই লো খেলা, রাইট? এনিওয়ে, আমরা দেখলাম এখানে এগুলো। থ্যাংক ইউ সো মাচ এভরিবডি ফর পার্টিসিপেটিং ইন টুডে সেশন। কারো কোনো প্রশ্ন আছে? রাশেদ বলেন, আনমিউট করেন। ভাইয়া আমাদের আজকে এটা লেকচারটা কি দেওয়া হবে? হ্যাঁ অবশ্যই দেওয়া হবে, আলাদা করে স্ট্রাকচার পরে দিয়ে দিব, স্ট্রাকচার আলোচনা করার পরে স্ট্রাকচারের পুরো শীটটা একটা শীট দিয়ে দিব ওখানে, ওকে? আচ্ছা, 2 নম্বরটা হচ্ছে ভাইয়া হোয়াটসঅ্যাপে যে গ্রুপ কি করা হয়েছে, মানে আমাদের তো মনে হয় একটা স্পিকিং জন্য গ্রুপ খোলার কথা ছিল, হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি পেতে পারি? একটু দিয়ে দিন, ওই কাউকে ওনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেন তো কেউ একজন, ওরকম। সরি ভাইয়া, আমি বুঝিনি। হ্যাঁ, গ্রুপের লিঙ্কটা শেয়ার করে দিলে সুবিধা হতো সবার জন্য। আচ্ছা, আপাতত হোয়াটসঅ্যাপ নাম্বারটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, চেক করে দেখেন। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ, ডান।